আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছেন, সবাই আমাকে দেখতে পাচ্ছেন। একই সাথে আমাকে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ থেকে, দেখতে পাচ্ছেন ওস্তাদের ফেসবুক পেজ থেকে। সেই সাথে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যে কমিউনিটি রয়েছে, সেই কমিউনিটির গ্রুপগুলো থেকে। আজকে আমাদের লাইভের মূল টপিক হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখন এই জাভাস্ক্রিপ্ট হাবলুদের জন্য যদি হয়, হাবলুদের জন্য মিন্স আমি বোঝাতে চাচ্ছি, নিশ্চয়ই আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমাদের সাথে আজকে যুক্ত রয়েছেন হাবলু প্রোগ্রামারের, প্রোগ্রামারটা কিন্তু হাবলু না, হাবলু প্রোগ্রামারের ঈশান। এবং ঈশানকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, আপনারা সবাই ঈশানকে চেনেন। প্রোগ্রামিং কমিউনিটিতে জাভাস্ক্রিপ্ট এবং পাইথন বিশেষ করে যদি আমি বলি, একেবারেই বিগিনাররা কি করে শিখবে, কিভাবে বিগিনারদের জার্নিটা আরো বেশি বিগিনার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে তারা উঠে আসতে পারে, এই প্রোগ্রামিং জার্নির একটা বড় অংশ জুড়ে হাবলু প্রোগ্রামার রয়েছে। আজকে হাবলু প্রোগ্রামারের যেই স্ট্র্যাটেজি, যে তারা কিভাবে বিগিনারদেরকে শেখায়, বিগিনারদের জন্য তারা কি কি পসিবিলিটিস নিয়ে এসেছে, বা বিগিনারদেরকে কিভাবে ডিল করতে হয়, কিভাবে শিখলে একজন বিগিনার ভালোভাবে শিখতে পারে, বুঝতে পারে, ঈশানের সাথে আমরা সেই এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব। সেই এক্সপেরিয়েন্সগুলো ঈশান আমাদের সাথে শেয়ার করবে, শেখার কলা কৌশলগুলো শেয়ার করবে, কিভাবে মনে রাখা যায় তার কলা কৌশলগুলো শেয়ার করবে। এবং সেই সাথে একটা চমৎকার আড্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি স্ক্রিনে ডেকে নিচ্ছি ঈশানকে। ঈশান ভাই, কেমন আছো? ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আমি তুমি করেই বললাম, আমরা সবাই হচ্ছে ভাই ব্রাদার। হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আচ্ছা, ঈশানের কাছে আমরা শুরুতেই একেবারে আমাদের পড়াশোনার যে প্রশ্ন আছে, সেই পড়াশোনার প্রশ্নে না গিয়ে শুরুতেই আমি জিজ্ঞেস করব যে তোমার প্রোগ্রামিংটা, তুমি যে এই অল্প বয়সে যেভাবে প্রোগ্রামিংটা শুরু করছো এবং কমিউনিটিতে যেভাবে কন্ট্রিবিউট করছো, জাভাস্ক্রিপ্ট কমিউনিটিতে, পাইথন কমিউনিটিতে, ওভারঅল প্রোগ্রামিং কমিউনিটিতে তোমার যেই মানে এই অল্প বয়সে যে কন্ট্রিবিউশন, এইটা আসলে ওই বয়সে তো আমরা ওইভাবে বুঝতামই না যে প্রোগ্রামিংটা কি বা কিভাবে করে। আমরা এটা থেকে যোজন যোজন দূরে ছিলাম। তো এই আমি যদি বলি একদম ছোট্ট বয়সে, মানে বাচ্চা বয়সে বলা যায়, তোমার শুরুটা কোথায় থেকে হলো? আচ্ছা আচ্ছা, সো আমি শুরু করছিলাম আজ থেকে প্রায় 6 বা 7 বছর আগে, যখন আমি ক্লাস 8-এ পড়ি। তো বাচ্চা মানুষ ছিলাম, গেম খেলতাম মোবাইল ফোনে। আব্বুর থেকে কান্নাকাটি করে অনেক কষ্ট করে একটা পিসি কিনে নিছিলাম। ওইটাতে অনেক ধরনের গেম আছে, গেমগুলো খেলতাম। তো আমার খুব ইচ্ছা ছিল যে গেম ডেভেলপার হব আমি একসময়। সো আলটিমেটলি ওইটা গেম খেলতে খেলতে আমার মনে হলো যে কিভাবে গেম বানায় এটা সার্চ দিত, আমি গুগলে ইউটিউবে সার্চ দেওয়া শুরু করলাম। তো গেম ডেভেলপার হইতে হলে প্রোগ্রামিং জানা লাগে। তো ওই জায়গা থেকে প্রোগ্রামিং ওয়ার্ডটা আমি প্রথম শুনি। এবং পাশাপাশি তখন ক্লাস 8-এ বা 9-এর বইতে, আইসিটি বইতে প্রোগ্রামিং সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হচ্ছিল। তো ওই জায়গাতে প্রোগ্রামিং ওয়ার্ডটা শুনছি, আর ইউটিউবে একটু ঘাটাঘাটি করে গেম বানানোর জন্য প্রোগ্রামিং শেখা লাগে, ওই জায়গা থেকে শিখছি। দেন এই তো ক্লাস 8-এ পরীক্ষা দেওয়ার পরপরই আমি একটা ছুটি পাই। ওই ছুটিতে আমি মোটামুটি প্রোগ্রামিং জার্নিটা শুরু করি। তো ওই সময়ে শেখা শুরু করি, ওটা মেবি 2017 বা 18 সাল ছিল। ওই টাইমটাতে আমি যখন শেখা শুরু করি, তো আমার শেখার শুরুটা ছিল পাইথন দিয়ে। শুরুতে আমার ইচ্ছা ছিল গেম ডেভেলপার হওয়ার, সো পাইথনটা দিয়ে আমি শুরু করছিলাম ওই সময়ে। তো মোটামুটি খুব ভালো রিসোর্সেস তখন ছিল না, ডকুমেন্টেশন দেখতাম। পাশাপাশি এই যে CS50 হার্ভার্ড ইউনিভার্সিটি মেবি একটা কোর্স আছে, ওইটা দেখছিলাম আমি ওদের। পাশাপাশি এর পরবর্তীতে আনিসুল ইসলাম ভাইয়ের কোর্সেস আসছিল পাইথনের উপর, ওনারটা দেখছিলাম। ইন্ডিয়ার কিছু চ্যালেঞ্জ ছিল, ওইগুলা থেকে মোটামুটি আমি 18-19 সালের ভেতরে পাইথনটা শিখছিলাম। পাশাপাশি পিএইচপিটা আমি শিখছিলাম। তো এই ইন্টারেস্টিং কাহিনীটা অনেকেই জানে না যে আমি পিএইচপি নিয়েও কাজ করছি এক সময়। তো 18-19 এই সময়টাতে ওয়ার্ডপ্রেস অনেক বেশি পপুলার ছিল। তো আলটিমেটলি আমি হইতে চাইছিলাম গেম ডেভেলপার, বাট বাংলাদেশে খুব ভালো রিসোর্সেস না থাকার জন্য শুধু ওই পাইথনটাই আমি শিখতে পারছি, গেম ডেভেলপমেন্টটা আর আমি শিখতে পারি নাই। তো এরপরে প্রোগ্রামিং যেহেতু কিছুটা শিখছি, এখন জানি যে প্রোগ্রামিং দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করা যায়, ফেসবুকের মতো ওয়েবসাইট বানানো যায়। ফেসবুক মানেই তো তখন অনেক ইন্টারেস্টিং একটা বিষয় ছিল, এই কোটি কোটি টাকা কামানো যায়, এরকম অনেক কিছু শুনছি। তো শোনার পরে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে 2019 সালে মুভ করি। ওই টাইমে তো ওই টাইমে HTML CSS জাভাস্ক্রিপ্ট আর আমি পিএইচপি, এই 4টা ল্যাঙ্গুয়েজ শিখি। তো ওই সময়টাতে আমি আরো একটা ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হই, ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো আলটিমেটলি 1.5 বছরের ভেতরে আমি প্রথমে পাইথন শিখি,
এরপরে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপিটা শিখি। তো 3টা ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমি মোটামুটি কোনো দিকেই ফ্লোতে নিয়ে যেতে পারতেছিলাম না। শুরুতে পাইথন শিখছি গেম ডেভেলপার হওয়ার জন্য, ফ্লো হারাই ফেলছি, গেম হইতে পারিনি এই ডেভেলপার। এরপরে ওয়ার্ডপ্রেস শিখতে গেছি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি শিখছি, ঠিকমতো থিম বানাইতে পারতেছিলাম না, মানে প্রপার গাইডলাইনটা তখন পাচ্ছিলাম না। 18-19 সালের দিকে আমাদের এতটাও বেশি রিসোর্সেস ছিল না। সো এটার কারণে মোটামুটি টেমপ্লেট বানাইতে পারতাম, বাট আমি যেরকমটা চাচ্ছিলাম যে আমি নিজের মতো করে ফেসবুকের মতো বা ইউটিউবের মতো বা টপ নচ কোম্পানিগুলোর মতো একটা প্ল্যাটফর্ম বিল্ড করব, ওইটা হচ্ছিল না ওয়ার্ডপ্রেস দিয়ে। যেহেতু আমার সময় ছিল, আমার আর্নিংটা মেইন উদ্দেশ্য ছিল না, এটার কারণে আরো রিসার্চ করা শুরু করলাম যে অ্যাকচুয়ালি কি শেখা যায়, কি শিখলে আমি আমার নিজের একটা প্ল্যাটফর্ম বানাইতে পারবো, যেটাকে আমি অনেক বড় বানাইতে পারবো, ফেসবুকের মতো কোটি কোটি মানুষ আমার এটা ইউজ করবে, অনেক বেশি ফেমাস হবো, এরকম চিন্তা তখন ছোটবেলায় মাথায় আসতো। সো এই তো এরপরে শেখা শুরু করি আমি মান স্ট্যাক। তো মান স্ট্যাক শেখাটা শুরু করি আমি 2019-এর মাঝামাঝি পর্যায়ে, এবং ওই সময়টাতে মোটামুটি ইন্ডিয়ার বেশ কিছু চ্যানেলে এই মান স্ট্যাক প্লাস বাংলাদেশেও মান স্ট্যাক পরিচিত হতে শুরু করে। জঙ্কার মাহবুব ভাই, পাশাপাশি অনেকেই মান স্ট্যাক নিয়ে কথা বলা শুরু করে। তো অলরেডি যেহেতু আমার প্রিভিয়াস নলেজ ছিল প্রোগ্রামিং সম্পর্কে, তো তখন আমি এটার সাথে মান স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য যা যা লাগে ওই জিনিসগুলো শিখে ফেলি। তো শেখার পরে আমি 2020 সালে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি আর্নিং করার জন্য ফাইবারে। এটা ছিল আমার বাগ ফিক্সিং নিয়ে। শুরুতে আমি কোনো ফুল স্ট্যাক ওয়েবসাইট বানানোর সাহস করে উঠতে পারি নাই, বাগ ফিক্সিং নিয়ে, তারপরে পিএইচডি টু এইচটিএমএল নিয়ে, ফিগমা টু এইচটিএমএল, এরকম ছোট ছোট কাজ করতাম 2020-21-এর দিকে। সো আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমার প্রথম শিখে আর্নিং করার জার্নিটা শুরু হয়, এবং আমার একদম শেখার জার্নিটা শুরু হয় 2017-18-র দিকে মাঝামাঝি সময়ে। অ্যান্ড প্রথম ল্যাঙ্গুয়েজটা ছিল পাইথন ল্যাঙ্গুয়েজ। সো এটা দিয়ে প্রোগ্রামিং এর জার্নিটা শুরু হয়, এবং আমি সম্পূর্ণটাই যখন শিখি, এটা আমার সম্পূর্ণটা বিভিন্ন ফ্রি কোর্সেস, পাইরেসি করা কোর্সেস, ওইগুলো দেখে দেখে শিখতেছিলাম। সো আলহামদুলিল্লাহ এখন একটা ভালো পজিশনে আছি। হ্যাঁ, এতটুকুই। আচ্ছা, এই জায়গাটা আমি বলবো, তোমার মেইন যখন তোমার প্রোগ্রামিং শেখা তুমি শুরু করো, তোমার ফোকাস ছিল যে তুমি গেম ডেভেলপার হবা। হ্যাঁ, কিন্তু এই যে গেম ডেভেলপার থেকে তুমি হয়ে গেলা এখন ওয়েব ডেভেলপার, বলা যায় হচ্ছে এখন একদম পেশাদার ওয়েব ডেভেলপার। আমরা যদি ওয়েব ডেভেলপমেন্টের সাথে গেম ডেভেলপমেন্টের একটা কম্প্যারিজন করি, মানে আকাশ পাতাল তফাৎ। মানে কোথায় ইউরোপ, কোথায় আমেরিকা, এরকম একটা বিষয়। যে গেম ডেভেলপমেন্টের জন্য আলাদা দুনিয়াটাই আলাদা, আবার ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়াটাই আলাদা। এই ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়াতে এসে আবার তুমি শুরুতে দেখো পিএইচপি শিখলা, পিএইচপি শিখে সেখানে একটা হোঁচট খাইলা, হোঁচট খাওয়ার পরে আবার তুমি জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে এসে জাভাস্ক্রিপ্ট শিখলা। তো এই যে তোমার হোঁচট খাওয়ার যে সময়গুলো ছিল, এই যে প্রেক্ষাপট পরিবর্তন, প্রথমে তুমি পাইথন শিখলা, পাইথন শিখে যখন তুমি দেখলা যে না, তোমার মনের মতো করে তুমি গেম ডেভেলপমেন্ট করতে পারছো না, বা গেম ডেভেলপমেন্টের যে রিসোর্স গুলো সেগুলো তোমার কাছে অ্যাভেলেবল না, তখন নিশ্চয়ই তোমার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে যে ইস, আমি তো এটা করতে চাচ্ছি, ওইটা হচ্ছে না। তারপরে তুমি যখন পিএইচপি শিখলা, ওয়ার্ডপ্রেসের থিম ডেভেলপমেন্ট নিয়ে ট্রায়াল অ্যান্ড এরর করলা, তখন তুমি আবার দেখলা যে ওটাও তোমার মনের মতো হচ্ছে না। তো এই যে 2-3 বার ধাক্কা খাইলা, তুমি ধাক্কা খাওয়ার পরে তোমার ভিতরে নিশ্চয়ই ডিমোটিভেশন কাজ করেছে, হতাশা কাজ করেছে। তো এইটা কতটা কাজ করেছে আমরা যদি এইটা শুনতে চাই, যে হতাশা যখন কাজ করেছে তখন তুমি ওই বিষয়টাকে রিকভার করে আবার জাভাস্ক্রিপ্ট শেখার পরে এইদিকে ক্যারিয়ারটাকে টেনে এত দূর পর্যন্ত আজকে নিয়ে আসছো। এই হতাশার দিনগুলো কেমন গেছে তোমার? আচ্ছা আচ্ছা, আমি মোটামুটি যখন এই যে হোঁচট গুলা খাচ্ছিলাম, তখন এটার একমাত্র রিজন ছিল, এখন বুঝতে পারতেছি, গাইডলাইনের অভাব। প্রপার গাইডলাইনটা ছিল না। যেহেতু সেলফ প্ল্যানার ছিলাম, তখন সেলফ প্ল্যানারের মানে আমি যে সেলফ প্ল্যানার এটার সাথে আমি পরিচিত ছিলাম না। এমনি ছোট বাচ্চা মানুষ, শিখতেছি, নিজে নিজে শিখতেছি, যতটুকু পাচ্ছি শিখে যাচ্ছি, এতটুকুর সাথে পরিচিত ছিলাম। শিখতে পারতেছি না, এরর খাচ্ছি, ওটা হয় ছেড়ে দিতে হচ্ছে, আর নাই তো দিনের পর দিন সময় নষ্ট হচ্ছে, এরকম একটা প্রসেসের মাধ্যম দিয়ে চলতেছিল। সো এরপরে তো মোটামুটি আস্তে আস্তে যখন 1-2টা ল্যাঙ্গুয়েজ শিখতে থাকি, যখন আমি ফ্লোটা বুঝতে থাকি যে না, এটা এইভাবে কাজ করে না, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এই জিনিসগুলো কমন আছে। আমি যদি সিনট্যাক্সটা বুঝতে পারি তাহলে সব ল্যাঙ্গুয়েজ একই। আমি যদি কনটেক্সটটা বুঝতে পারি, আমি যদি টোটাল যে ইটা আছে ল্যাঙ্গুয়েজের যে লজিকটা আছে, লজিকটা যদি বুঝতে পারি, তাহলে সবগুলোতে আমি দেখতেছি সেম, শুধুমাত্র স্ট্রাকচারটা, সিনট্যাক্সটা ভিন্ন হচ্ছে। তো যখন আমি এই জিনিসটা ধরতে পারছি যে না, সব একই জিনিস প্রোগ্রামিং এ, শুধুমাত্র চেহারাটা পরিবর্তন হচ্ছে, তো তখন আমি এই যে প্রোগ্রামিং এর প্রতি প্যাশনেট হয়ে যায়। এবং এই জিনিসটা আমি বুঝতে পারছি জাভা স্ক্রিপ্টে এসে। পাইথন যদিও একদমই সহজ ল্যাঙ্গুয়েজ ছিল,
কিন্তু পাইথন এতটাই বেশি সহজ যে কি দিয়ে কি হচ্ছে এটা বুঝতে আমাদের সমস্যা হয়, মানে অতিরিক্ত সহজ হওয়ার কারণে লজিক বিল্ডিংটা হয়ে ওঠে না। এই কারণে পাইথন হয়তো এখন অনেক বেশি চলে গেছে, বাট ওই সময়টাতে পাইথনের খুব ভালো রিসোর্সেসও ছিল না, যার কারণে আমি নিজে বুঝতে পারি নাই আমার সমস্যা ছিল নাকি রিসোর্সেসের সমস্যা ছিল জানি না। তখন পাইথনটা আমি শিখে উঠতে পারলেও মানে ওইটা দিয়ে কিভাবে গেম বানানো যায় বা কিছু একটা বানানো যায় ওই প্রপার আইডিয়াটাই আমার ছিল না। সো ওইটার কারণে ওইটা বাদ দিয়ে দিছি। পিএইচপি কেও আমি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি নাই, বুঝতে পারি নাই, এটার কারণে ওইটাও বাদ দিতে হয়েছে, স্কোপ পাই নাই। এরপরে আমি শুরু করলাম জাভা স্ক্রিপ্টটা দেখলাম বুঝতে পারতেছি। এখন এটা রিজন হতে পারে প্রথমত আমি আগে দুইটা ল্যাঙ্গুয়েজ শিখে আসছি, এটার কারণে হয়তো জাভাস্ক্রিপ্টটা বুঝতে পারতেছি, যেহেতু দুইটা ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও জানি। সো এটা স্মুথ হয়েছে জার্নিটা, এই কারণে হয়তো টিকে গেছি। অথবা জাভাস্ক্রিপ্টে যে রিসোর্সেস গুলো দেখছিলাম ওই রিসোর্সেস গুলো আমার জন্য ভালো ছিল, আমার মতো করে বোঝানোর মতো করে ওইরকম ছিল, যে কারণে আমি বুঝতে পারছি এবং এই ফিল্ডটাই পরবর্তীতে আমার ভালো লেগে গেছে, যার কারণে আমি এই ফিল্ডটা নিয়ে গত তুমি 5-6 বছর ধরে কাজ জাভাস্ক্রিপ্টে করছি। যখন রিসোর্স গুলো দেখো, হ্যাঁ হ্যাঁ ইংরেজি রিসোর্স হয়তো দেখেছো, বাংলা রিসোর্স হয়তো বা দেখেছো, আমাদের কমিউনিটির কার কার রিসোর্স তুমি দেখেছো যখন তুমি প্রথম জাভাস্ক্রিপ্ট শেখো? আচ্ছা, আমি জাভাস্ক্রিপ্ট শিখি 2019-এ আমার কারোর মানে বাংলা চ্যানেলের সাথে আমি পরিচিত ছিলাম না। আমি প্রথম ইডিএক্স এর ভিডিও দেখছিলাম CS50 এর, ওইটা দেখে আমি জাভাস্ক্রিপ্টটা শিখছিলাম ওদের ওদের আর ইউডেমিতে কিছু ফ্রি কোর্সেস ছিল। সো ইউডেমি এর কিছু ফ্রি জাভাস্ক্রিপ্টের কোর্সে এনরোল করছিলাম আমি। পাশাপাশি 2020-এ মেবি এইচএম নাহিম ভাই তখন 2020-এ জাভাস্ক্রিপ্টের ভিডিও আপলোড দেওয়া শুরু করে। টুইঙ্কেল ক্যাটস, সম্ভবত ওর চ্যানেলের নাম ছিল টুইঙ্কেল ক্যাটস। টুইঙ্কেল ক্যাট ছিল। সো 2020-এর দিকে নাইম ভাইয়ের জাভাস্ক্রিপ্টের ভিডিওটা দেখি। সো ওই জায়গা থেকে মোটামুটি আগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে ধারণা ছিল, বাট নাইম ভাইয়ের ভিডিওটা দেখার পরে আমার লিটারালি মনে হয়েছে জাভাস্ক্রিপ্ট ছাড়া আমার আর কিছু নাই, জাভাস্ক্রিপ্টে আমার দুনিয়া, এটাই হচ্ছে আমার পৃথিবী। সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এরপর থেকে মোটামুটি আমি মান স্ট্যাকের দিকে মুক্ত করি, পাশাপাশি প্রত্যেকটা বিষয় আরো বেশি এক্সপ্লোর করতে থাকি। সো বাংলা রিসোর্স নাইম ভাইয়েরটা আমার প্রথম ছিল, আর ইংলিশ রিসোর্সেস হিসেবে CS50 ছিল, ইডিউমি ছিল, ইডিএক্স ছিল, এগুলা ছিল, আর W3 স্কুলস, এই কয়েকটা জিনিস দেখে শিখছিলাম। আচ্ছা, একজন লার্নার, তুমি তো দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখে এসে মানে হচ্ছে দুইটাতে হোঁচট খেয়ে, একবার হচ্ছে পাইথনে হোঁচট খাইলা, তারপরে এসে পিএইচপিতে হোঁচট খাইলা, তারপরে এসে তুমি জাভাস্ক্রিপ্টে আমি বলবো যে একটা সাকসেসফুল গোল দিতে পেরেছো তুমি। এখন একজন বিগিনার হিসেবে আমি যদি মনে করি যে জাভাস্ক্রিপ্টটাই আমার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত কিনা, সেক্ষেত্রে তোমার মতামত কি? জাভাস্ক্রিপ্ট কি একজন বিগিনারের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, যে আমি আমার প্রোগ্রামিং শেখাটাই শুরু করলাম জাভাস্ক্রিপ্ট দিয়ে, এমনটা যদি হয় তাহলে কেমন হয়? আচ্ছা, যদি একজন বিগিনার জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করতে চায়, ডেফিনেটলি এটা সম্ভব, কারণ জাভাস্ক্রিপ্টটাও খুবই ইউজার ফ্রেন্ডলি প্লাস বিগিনার ফ্রেন্ডলি। জাভাস্ক্রিপ্ট খুবই স্মুথ হবে, বাট আমার সাজেশন থাকবে পাইথন দিয়ে শুরু করা, কারণ পাইথনটা আরো বেশি সহজ। কারণ আমি দুই জায়গায় হোঁচট খাইছি, দুই জায়গায় হোঁচট খেয়ে আমি তৃতীয় নাম্বারটা ভালোভাবে বুঝতে পারছি, আয়ত্তে আনতে পারছি। সো আপনি পাইথনটা শিখে ওইটাতে যদি হোঁচট খান, খাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখন খুব ভালো ভালো রিসোর্সেস আছে। তারপরে ওইটা দিয়ে যদি শুরু করতে পারেন, তাহলে আপনি প্রোগ্রামিং এর লজিক বিল্ডিংটা বুঝতে পারবেন, ফ্লোটা বুঝতে পারবেন, কন্ডিশনাল জিনিসগুলো কি হয় ওই জিনিসগুলো বুঝতে পারবেন, একটা প্রোগ্রামিং কিভাবে কাজ করে ওই জিনিসটা বুঝতে পারবেন। তারপরে জাভাস্ক্রিপ্টে মুভ করলে ভালো হয়। আর যেহেতু এখন রিসোর্সেস অনেক, ডিরেক্টলি যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করে এটাও ইটস ওকে, সমস্যা নেই, শুরু করতেই পারে। আচ্ছা, এখন যদি আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করি অ্যাজ এ বিগিনার, তাহলে একটা সময় আমরাও বিগিনার ছিলাম, আমরাও বিভিন্নভাবে হোঁচট খাইছি, বিভিন্ন প্রবলেম ফেস করছি, চ্যালেঞ্জ ফেস করছি, বিভিন্ন সময় গুগলে সার্চ করছি, ইউটিউবে সার্চ করছি, একটা প্রবলেম নিয়ে দিনের পর দিন বসে থাকছি। এখন তো আমাদের কমিউনিটিতে বলো, ইউটিউবে বলো, ফেসবুকে বলো, তুমি বলো, আমি বলো, নাইম বলো, সুমিত দাদা বলো, হাসিন ভাই বলো, আমাদের কমিউনিটিতে কিন্তু হিউজ হিউজ এখন গাইডলাইন্স আছে, আমাদের রিসোর্স আছে। তারপরেও তোমার কাছে কি মনে হয় যে একজন লার্নার যখন শিখছে ইনিশিয়ালি, শেখার সময় এত গাইডলাইন থাকার পরেও, এত রিসোর্সেস থাকার পরেও, এই যে আমরা এত সচেতনতামূলক, এই যে আজকের যে লাইভটা আমরা করেছি, এই লাইভটাও একটা সচেতনতামূলক লাইভ, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে আমরা কি শিখবো কি না শিখবো সেই সম্পর্কিত বিভিন্ন কনফিউশন থাকে, হয়তোবা তোমার স্টোরি থেকে আমার স্টোরি থেকে তাদের এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরেও তুমি লার্নারদের জন্য কোন বিষয়টাকে বেশি চ্যালেঞ্জিং মনে করো? কেন এরপরেও লার্নাররা হোঁচট খায়? একদম 0.0 বিগিনার যদি আমি বলি, দেখা যাচ্ছে যে এত রিসোর্স থাকার পরে হোঁচট খাচ্ছে, তারপরেও কনফিউজড হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যে তার ভেতরে এমন একটা কনফিউশন কাজ করছে যে মার্নস্ট্যাক ভালো নাকি লারাবেল ভালো,
লারাভেল ভালো নাকি পাইথন জ্যাঙ্গো ভালো, এই যে কোনটা ভালো, এই কোনটা ভালো এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু আলটিমেটলি দিন শেষে দেখা যাচ্ছে কোনোটাই ভালো হয়ে উঠতেছে না। আমার কাছে, আমার ভিউ থেকে এই বিষয়টা এরকম মনে হয় যে এই জায়গায় গিয়ে লার্নাররা মিসগাইডেড হচ্ছে। তোমার কাছে কি মনে হয় যে কোন জায়গাটায় গ্যাপ আছে লার্নারদের, কোন জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারলে এই লার্নাররা এত গাইডেন্স থাকার পর আবার হোঁচট খাবে না? আচ্ছা আচ্ছা, সো এই টেকনিক্যাল প্রশ্নটা আমি সবসময় পাই, এটার একমাত্র উত্তর আপনি নিজেই বলে দিছেন, অতিরিক্ত রিসোর্সেস। অতিরিক্ত রিসোর্সেসের কারণে আমরা ফ্রিতে কন্ট্রিবিউট করতেছি, ইটস ওকে, বাট আমরা যারা ইনফ্লুয়েন্স করতেছি, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছি, তারা এতটাই বেশি ইনফ্লুয়েন্স করে ফেলতেছি। মানে আমি পাইথন নিয়ে কাজ করি মানে পাইথন বেস্ট, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি মানে জাভাস্ক্রিপ্ট বেস্ট, আপনি পিএইচপি নিয়ে কাজ করেন মানে পিএইচপি বেস্ট, অবভিয়াসলি বেস্ট। আমাদের যেটা নিয়ে কাজ করি সেটা বেস্ট, কিন্তু একজন লার্নার তো একটা দেখে না, এক চ্যানেল দেখে না, সে আমার ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে, নাইম ভাইয়ের ভিডিও দেখে, আরো 10 জনের ভিডিও দেখে। তো 10 জন যেহেতু 10টা টেকনোলজি নিয়ে কাজ করে, আমি একটা বলতেছি, আমি যে ক্যারিয়ার নিয়ে কাজ করি ওইটা বলতেছি বেস্ট, নাইম ভাই ধরেন আরেকটা নিয়ে কাজ করতেছে ওইটা বলতেছে বেস্ট, আপনি আরেকটা ক্যারিয়ার বলতেছেন ওইটা বেস্ট। সো এই যে প্রত্যেককে যেহেতু যখন আমি ফলো করি, তাদের প্রতি অবশ্যই আমি ইনফ্লুয়েন্স, তারা যেটা বলতেছে আমার বিশ্বাস হয়, কারণ আমি তাদেরকে ট্রাস্ট করি। সো এই টাইমটাতে লার্নাররা একটু হয়ে যায়, ডিস্ট্রাক্ট হয়ে যায় যে কোনটা আমি শিখবো, সবাই তো বলতেছে এটা বেস্ট, সবাইকে আমি ফলো করি, সবাইকে আমার ভালো লাগে, কোনটা শিখবো, এই জায়গাতে একটা ঝামেলা হয়। তো এই জায়গাতে আমার একটাই উত্তর থাকবে, এটা হচ্ছে লার্নারকে সচেতন হইতে হবে, লার্নারকে আগে বুঝতে হবে, ডিসাইড করতে হবে যে আমি কি শিখতে চাই, এরপরে যে এই টেকনোলজিটা শেখাই তার মাধ্যমে শিখি, বা সেই অনুযায়ী আমি গাইডলাইন নিয়ে নিজে নিজে সেলফ প্ল্যানিং করে শিখি। সো নিজে নিজে শেখার ক্ষেত্রে বা কারো থেকে শেখার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কি চাই, আমি কি হতে চাই, এন্ড আমার জন্য সুইটেবল কোন জিনিসটা, এইটা যদি বুঝতে পারি তাহলে এখন আর আমার মনে হয় না বুঝতে খুব বেশি অসুবিধা হবে। জাস্ট জিজ্ঞেস করলেই হবে যে আপনি গেম ডেভেলপার হতে চান, কোন জিনিসটা শিখবো, ইউটিউবে আছে, গুগলে আছে, চ্যাট জিপিটি আছে, যে কোনো জায়গায় জিজ্ঞেস করলেই সাজেস্ট করে দেবে যে আপনি গেম ডেভেলপার হইতে হলে এই জিনিসগুলো শিখতে হবে, দেন আপনি ওই রোড ম্যাপটা অনুযায়ী মুভ করেন। আপনি অ্যাপ ডেভেলপার হতে চান, আপনার কোন জিনিসটা শিখতে হবে এই জিনিসটা জাস্ট সার্চ দেন, ওই জিনিসটা সাজেস্ট দিয়ে দিবে, ওই অনুযায়ী মুভ করেন। ওয়েব ডেভেলপার হইতে হলে কোন জিনিসটা শিখতে হবে ওই জিনিস অনুযায়ী মুভ করেন। অর্থাৎ আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন জিনিসটা শিখতে যাচ্ছেন, আপনি কোন টেকনোলজিটা চুজ করতে যাচ্ছেন, এরপরে আপনার ইনফ্লুয়েন্স হইতে হবে, যে আপনার ওই টেকনোলজিটা শেখায় তারাই একদম গুরু, মানে তার যে বলে সবকিছু একদম গিলে খাইতে হবে, তার রিলেটেড যে ভিডিও আছে সবগুলো একদম গিলে খাইতে হবে, ওই রিলেটেড যা কিছু আছে সবকিছু আমাদের প্র্যাকটিস করতে হবে। সো যে জিনিসটা আমরা শিখতে চাই ওই রিলেটেডই আমাদের থাকতে হবে। ইনফ্লুয়েন্স হয়ে আজকে একটা শিখলাম, কালকে আরেকটা শিখলাম, এইটা করলে হবে না। সো এতটুকুই সাজেশন। নির্দিষ্ট একটা ফোকাস থাকে। এই জায়গাতে আমরা একটা একটা স্লোগান দেই, সেটা হচ্ছে শিখবো মাথা নিচু করে, বাঁচবো মাথা উঁচু করে। মানে শেখার সময় আমরা যদি একটু মাথা নিচু করে শিখি, মিন্স কারো গাইডেন্সের ভেতরে যদি শিখি, কারো ছত্রছায়ায় যদি শিখি, যে সেটা আইদার হতে পারে হাবলু প্রোগ্রামারের, আইদার হতে পারে আমার, আইদার হতে পারে হাসিন ভাইয়ের, আইদার হতে পারে সুমিত দাদার, যে কারো যে কোনো একটা আইডিওলজি যদি আমরা ইনিশিয়ালি ফলো করে, ওই যে যেটাকে বললাম মাথা নিচু করে যদি শিখি, তাহলে ইনশাল্লাহ একদিন লার্নাররা মাথা উঁচু করে বাঁচতে পারবে। কেননা ইনিশিয়ালি হয় কি, লার্নারদের ভেতরে এই জায়গায় গিয়ে একটা কনফিউশন তৈরি হয়, এবং আরো একটা কনফিউশন এই জায়গায় তৈরি হয়, এটা যদি আমি নিজের ক্ষেত্রেই বলি, সে আমি এতদিন ধরে কাজ করে আসার পরে এখন হয়তো তোমার সাথে জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলছি, সামনে হয়তো বা কোনো একটা সেমিনারে আমি হয়তো বা পাইথন নিয়ে কথা বলছি। এখন অ্যাজ এ টিচার আমার কাজ কিন্তু লার্নারদেরকে ডিমোটিভেট করা নয়। একজন শিক্ষক হিসেবে যখন লার্নাররা আমাকে শুনতে আসবে, আমাকে কোনো প্রশ্ন করবে, তখন ডেফিনেটলি আমি পাইথন নিয়ে কথা বলি বা আমি ডার্ট নিয়ে কথা বলি, জাভা নিয়ে কথা বলি, কোনো প্রশ্নেই আমার কাজ কিন্তু লার্নারকে ডিমোটিভেট করা নয়। কেননা যেই লার্নার আজকে প্রশ্ন করতেছে, আই অলওয়েজ বিলিভ ইন দ্যাট, যেই লার্নার প্রশ্ন করতেছে সে আসলে প্রকৃত আগ্রহী, সে আসলে প্রকৃত আগ্রহী। কারণ যারা প্রকৃত আগ্রহী থাকে তারাই কিন্তু বিভিন্ন কনফিউশন, যে ভাই কোনটা শিখলে ভালো হবে, এটা শিখবো কিনা, ওটা শিখবো কিনা, এই প্রশ্নগুলো কিন্তু তাদের কাছ থেকে আসে। আর দেখা যাচ্ছে যে যারা শেখে না, শুধুমাত্র দেখে যায়, তাদের কাছ থেকে কিন্তু প্রশ্নগুলো কম আসে। কেননা এই প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্ট এই বিষয়গুলো সহজ না, এই বিষয়গুলো একেবারেই মোটেই সহজ না যে আমি বললাম আর সবাই বুঝে গেল। দ্যাটস ওয়াই আমি যদি 10টা কথা বলি বা তুমি যদি 10টা কথা বলো, তাহলে দেখা যাবে যে তার ভিতরে 2টা 3টা 4টা কনফিউশন লার্নারদের ভিতরে তৈরি হবে।
তো লার্নাররা যারা প্রশ্ন করে আই অলওয়েজ রেসপেক্ট দেম, যে তারা নিজেদের কনফিউশন তো ক্লিয়ার করে এবং সেই সাথে তাদের প্রশ্নের মাধ্যমে আরো যারা সারাউন্ডিং এ থাকে তাদের প্রশ্নের গুলোও ক্লিয়ার হয়ে যায়। এই যে এই মুহূর্তে আমাদেরকে প্রায় 100 জন আপনারা শুনছেন, আপনাদের ভেতর থেকে জাভা স্ক্রিপ্ট নিয়ে, প্রোগ্রামিং নিয়ে, ক্যারিয়ার নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভাই নিঃসংকোচে প্রশ্ন করবেন। কারণ এই প্রোগ্রামিং শিখতে গেলে আপনাকে আগে প্রশ্ন করতে শিখতে হবে এবং শুনতে শিখতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে আগে শুনতে হবে। আপনি যদি ঈশানের কথাগুলো শোনেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, যত বেশি মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভেতরে তত বেশি কনফিউশন অ্যারাইজ হবে এবং আপনার ভেতরে তত বেশি প্রশ্ন আসবে। কেন আসবে? কারণ আপনি ওই বিষয়গুলো কমপ্লিটলি বুঝবেন না। আর যখন আপনি বোঝার চেষ্টা করবেন তখন আপনার ভেতরে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরে দেখবেন যে আরো 2টা জিনিস আপনি এক্সট্রা শিখতে পেরেছেন। তো এই জায়গাতে আপনারা যে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে হচ্ছে ভাই কোনটা শিখবো, কোনটা ভালো, অবভিয়াসলি আপনারা প্রশ্ন করবেন। এই যে ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, আজকে আমাদের অলরেডি যে আলোচনা হয়েছে 21 মিনিটে, 21 মিনিটে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর অলরেডি ডেলিভার হয়ে গেছে। অনেকের অনেক কনফিউশন অলরেডি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আসলে লার্নিংটা একদিনে হয় না, হোঁচট খেয়ে খেয়ে হয়। আমরা যদি ঈশানের কথাই বলি, সে শুরু করেছে গেম ডেভেলপার হবে, পাইথন থেকে হোঁচট খেয়ে পিএইচপি, ওয়ার্ডপ্রেস, সেখান থেকে হোঁচট খেয়ে আজকে জাভা স্ক্রিপ্ট। এখন ঈশান ভাই তুমি কোন জায়গাতে বেশি সময় দিচ্ছ? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, কোন ফ্রেমওয়ার্কে, কোন লাইব্রেরিতে তোমার ম্যাক্সিমাম টাইম স্পেন্ড হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে যেহেতু আমি গত 5 বছর ধরেই জাভাস্ক্রিপ্ট নিয়ে আসি, মানে স্ট্যাকের ভেতরে আছি, সো অধিকাংশ সময় আমার জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যে ফ্রেমওয়ার্ক গুলো আছে, লাইব্রেরি গুলো আছে, এগুলো নিয়ে সময় কাটতেছে। অ্যান্ড গত 3 বছর ধরে যেহেতু ফ্রিতে কন্ট্রিবিউশন করছি, অধিকাংশ মানুষই আমাকে চিনে এই জাভাস্ক্রিপ্ট আর পাইথনের জন্য। বাট এই মুহূর্তে আমি গত 5 বছর ধরে শুধুমাত্র এই জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, বেশি ফোকাস, বিশেষ করে রিয়াক্ট.জেএস, নেক্সট.জেএস এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। আর এই নেক্সট.জেএস এর সাথে যেহেতু এখন ফ্যামিলিয়ার আছে আপনার এই প্রিজমা, পোস্টগ্রেস এসকিউএল, এই জিনিসগুলো নিয়ে আমি মোটামুটি ঘাটাঘাটি করতেছি কয়েক মাস ধরে। সো এই বিষয়গুলো নিয়েও কাজ করতেছি, পাশাপাশি মান স্ট্যাকের বিষয়টা নিয়ে কাজ করতেছি। আর বিশেষ করে আমি অধিকাংশ সময় ফ্রন্ট এন্ডের উপর ফোকাস থাকি, যেহেতু ফ্রন্ট এন্ড জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা যায়, স্টুডেন্টকে সুন্দরভাবে বোঝানো যায়, ইমিডিয়েটলি দেখতে পাওয়া যায় আউটপুটটা। এটার কারণে আমি এই বিষয়টাতে একটু বেশি ফোকাস দিয়ে আছি। আর পার্সোনালি আমি এই শেখানোর মানে কন্ট্রিবিউশনের পাশাপাশি কিছুদিন ধরে একটা পেইড কোর্সও লঞ্চ করছি, সেখানে কোর্স নিয়ে একটু ব্যস্ত আছি। তো সবকিছু মিলে জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমের ভেতরেই আছি, শেখানো এই দুইটার ভেতরেই আছি। তোমার যে কোর্স, সেই কোর্সের একটু ডিটেল জানাবা। এখানে অনেকেই আছেন যে ওইটার সম্পর্কে কনফিউশন থাকতে পারে, ওটা সম্পর্কে জানতেও চায়। তোমার হচ্ছে কোর্সের কততম ব্যাচ চলতেছে, কবে শুরু, মানে নেক্সট ব্যাচ কবে শুরু হচ্ছে? আমি একটা একটা করে আসি। প্রথমে নাম্বার 1 হচ্ছে তোমার নেক্সট ব্যাচটা কবে শুরু হচ্ছে? আচ্ছা, আমাদের এই মুহূর্তে যে ফ্রন্ট এন্ড কোর্সটা, এটা নেক্সট ব্যাচ আসতেছে না, কারণ আমরা ফুল স্ট্যাক কোর্স আনবো সামনে। সো নেক্সট ব্যাচটা তখনই আসবে যখন আমি এখন পর্যন্ত 3টা ব্যাচ নিয়েছি, ব্যাচ 1 2 3। সো এই 3টা ব্যাচের স্টুডেন্টরা যখন সাকসেসফুল একটা পর্যায়ে যাইতে পারবে, সবাই না, মোটামুটি একটা পর্যায়ে স্টুডেন্ট যখন সাকসেসফুল পর্যায়ে যাবে, কেউ জব করবে, ফ্রিল্যান্সিং করবে, আমাদেরকে ফিডব্যাকটা দিবে যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে সাফল্য পাচ্ছি, তখন আমরা আবার এই ফ্রন্ট এন্ড কোর্সটা নতুন করে ওপেন করব। এটা প্ল্যান। আর নেক্সট মান্থে হয়তো আমরা ফুল স্ট্যাক কোর্স নিয়ে আসতে পারি। সো আপাতত এটাই প্ল্যান। আচ্ছা, তোমাদের যে কোর্স, এই কোর্সের ভিতরে তোমরা যে জাভাস্ক্রিপ্ট শেখাচ্ছ, এখানে তোমার কাছে কি মনে হয় যে একজন আমি যদি একদম টপিক ধরে ধরে স্টেপ বাই স্টেপ বলি যে 1 2 3 4 করে জাভাস্ক্রিপ্টের কোথায় থেকে শুরু করে একজন লার্নারকে, আমি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবকিছু বাদ দিলাম, কারণ অ্যাজ এ প্রোগ্রামার আগে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, যে আমি আগে ল্যাঙ্গুয়েজটা শিখবো, তারপরে আমার আসবে যে আমি এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করব নাকি আমি ব্যাক এন্ডে অ্যাপ্লাই করব। ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করলে আমার স্ট্র্যাটেজি একরকম হবে, ব্যাক এন্ডে অ্যাপ্লাই করলে স্ট্র্যাটেজি হয়তো অন্যরকম হবে। যদিও জাভাস্ক্রিপ্ট ইটসেলফ এ ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা কেন জানি এই জাভাস্ক্রিপ্ট ফুল স্ট্যাক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি, যে কি ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট, ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্ট। কিন্তু ঘটনা তো সেটা না। ঘটনা হচ্ছে জাভাস্ক্রিপ্টের যেই ভ্যারিয়েবল আপনি লিখছেন, var, let, যেই ইফিলস ব্যবহার করছেন, যেই লুপ ব্যবহার করছেন, আপনি যেই অ্যারে নিয়ে কাজ করছেন, অবজেক্ট নিয়ে কাজ করছেন, সেটা ডেফিনেশন ফ্রন্ট এন্ডেও যা, ব্যাক এন্ডেও তাই। আবার আমরা এই জায়গায় কিন্তু দুভাগ হয়ে গেছি,
যে কেউ বলে আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি, কেউ বলে আমি নোড.জেএস শিখতেছি। আসলে জাভাস্ক্রিপ্ট শেখা নোড.জেএস শেখা কি আলাদা? মানে দুটো কি দুই দুনিয়ার জিনিস? এই জায়গায় গিয়ে আমাদের লার্নারদের বেশ কিছু কনফিউশন আছে। এই কনফিউশন আমাদের দূর করা দরকার। যে নাম্বার 1, যে আমি জাভাস্ক্রিপ্ট আগে খুব ভালো করে শিখবো, তারপরে নোড.জেএস শিখবো। এরকম একটা চিন্তা ভাবনা বা একটা গ্রোয়িং একটা বিষয় আছে যে আই এম এ নোড.জেএস ডেভেলপার, তাহলে কি আমি জাভাস্ক্রিপ্ট ডেভেলপার না? তাহলে এই যে জাভাস্ক্রিপ্ট আর নোড.জেএস এর মধ্যে যে প্যাচটা ভাই, এই প্যাচটা একটু ক্লিয়ার করে ফেলো। আচ্ছা আচ্ছা, সো আগে আমাদেরকে বুঝতে হবে জাভাস্ক্রিপ্ট কি আর নোড.জেএস কি। আলটিমেটলি আমরা যে নোড.জেএসটা শিখতেছি এটা কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি। এটা শুধুমাত্র আমাদের ব্যাকএন্ডের কাজ করতেছে, আর জাভাস্ক্রিপ্টটা ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড দুইটা নিয়ে কাজ করতেছে। সো এই যে নোড.জেএস আছে, এরপরে আমাদের নেক্সট.জেএস আছে, এরপরে আমাদের এই যে রিঅ্যাক্ট.জেএস আছে, এই প্রত্যেকটা কিন্তু জাভাস্ক্রিপ্টের এক একটা লাইব্রেরি, এক একটা ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্যারেন্ট, এইগুলো হচ্ছে এক একটা চাইল্ড। জাভাস্ক্রিপ্টের রিসোর্সেস নিয়ে তারা ফ্রন্ট এন্ড নিয়ে ব্যাক এন্ড নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছে। সো আলটিমেটলি আপনি যদি জাভাস্ক্রিপ্ট শিখেন তাও আপনি জাভাস্ক্রিপ্টই শিখতেছেন, আপনি যদি নোড.জেএস শিখেন বিহাইন্ড দ্য সিন আপনি জাভাস্ক্রিপ্টই শিখতেছেন, নেক্সট.জেএস শিখলেও বিহাইন্ড দ্য সিন আপনি জাভাস্ক্রিপ্ট রাইট। এই জার্নিটা লার্নারদেরকে আমি মনে করি একটা ক্লিয়ার মেসেজ আমরা দিতে পেরেছি যে আপনি যখন অনলি জাভাস্ক্রিপ্ট শিখতেছেন, আপনি জাভাস্ক্রিপ্টই শিখতেছেন। আর এই যে নোড.জেএস বলেন, এক্সপ্রেস.জেএস বলেন, মঙ্গোডিবিতে কি এমকিউএল লিখা বলেন, এক্সপ্রেস.জেএস বলেন, রিঅ্যাক্ট.জেএস বলেন, নেক্সট.জেএস বলেন, এগুলো হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট ইকোসিস্টেমেরই অনেকগুলো ডালপালা। তো সে আপনি রিঅ্যাক্ট.জেএস শিখতেছেন, তার মানে আপনি জাভাস্ক্রিপ্ট শেখা বন্ধ করে দিয়েছেন, বিষয়টা এরকম না, আপনি জাভাস্ক্রিপ্টটাই শিখতেছেন। আমি যদি এই জায়গায় একটু ক্লিয়ার করে বলি যে এখানের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্সটা কতদিন হয়, মানে একদম এইচটিএমএল সিএসএস এর পরে যখন জাভাস্ক্রিপ্ট শুরু হয়, জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে তোমার ফ্রন্ট এন্ডের কোর্সে নিশ্চয়ই রিঅ্যাক্ট.জেএস রয়েছে, নেক্সট.জেএস রয়েছে, আমি যতটুকু জানি একদম জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে নেক্সট.জেএস পর্যন্ত, মানে এই টোটাল টাইম লাইনটা কতখানি হয়? আচ্ছা, আমাদের এইচটিএমএল সিএসএস আমরা 15 দিনে শেষ করে ফেলছি। এরপরে আমাদের জাভাস্ক্রিপ্ট, টেলিয়ন সিএসএস আর বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট এন্ড নেক্সট.জেএস এগুলো মিলে বাকি 5.5 মাস। মানে পুরো কোর্সটাই জাভাস্ক্রিপ্ট রিলেটেড। এইচটিএমএল সিএসএস এর পরে পুরাটাই জাভাস্ক্রিপ্ট রিলেটেড আমাদের সকল টিউটোরিয়াল হয়ে থাকে। আচ্ছা, এই যে তুমি এইচটিএমএল সিএসএস টা একেবারে 10-15 দিনের মধ্যে শেষ করে দিয়েছো, 15 দিনের মধ্যে শেষ করে দিয়েছো, তোমার কাছে কি মনে হয় একজন লার্নার যদি 7 দিনে বা 8 দিনে যদি এইচটিএমএল টা শিখতে না পারে, মানে ওই লার্নারের সামনে কি হবে? এইচটিএমএল শেখার জন্য কি কারো 1 মাস 2 মাস 3 মাস সময়ের প্রয়োজন আছে? আমার তো মনে হয় না। মাত্র 30টার মতো মেবি ট্যাগ আছে, 25টা না 30টা ট্যাগ আছে। 30টা ট্যাগ 1.5 ঘন্টা বসলে হয়ে যাওয়ার কথা, বাট যেহেতু বিগিনার সেহেতু হয়তো 3 দিন 4 দিন, হাইস্ট গেলে 7 দিন লাগবে ম্যাক্সিমাম টাইম। 7 দিন যদি সে 3 বেলা করে 1 ঘন্টা করেও বসে, তাহলে 7 দিনে এটা হিউজ টাইম এইচটিএমএল শেখার জন্য। সিএসএস শেখার জন্য 10 দিন টাইম, হিউজ টাইম। শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করব মনে রাখতে পারবো তত বেশি আনা। আচ্ছা, এই জায়গাতে আরো একটা কনফিউশন লার্নারদের আছে, সেটা হচ্ছে আমরা 6 মাসে ওয়েব ডেভেলপার বানিয়ে দিচ্ছি। যেরকম হচ্ছে তুমি 6 মাসে ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার বানিয়ে দিচ্ছ, আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বানিয়ে দিচ্ছি, 7 মাসে বা 8 মাসে প্রোগ্রামিং এরও ওয়েব ডেভেলপার বানিয়ে দিচ্ছে। আমরা এরকম একটা আছে যে আমরা 7 মাসে বা 6 মাসে, হ্যাঁ কারো কোর্স হয়তো বা 7 মাস, কারো 7.5 মাস, যেরকম আমার মার্নেস্ট্যাকের কোর্সটা হচ্ছে 7 মাস। 7 থেকে 8 মাস। আমি কখনোই বলি না যে একদম কাটায় 7 মাস, কারণ দেখা যায় এর মাঝখানে ঈদ পড়ে যায়, কোনো কারণে পূজার ছুটি পড়ে যায়, 2টা ঈদ থাকে, তারপর বিভিন্ন অকেশন থাকে, সেই অকেশন গুলোতে দেখা যাচ্ছে যে লার্নারদেরকে ছুটি দিতে হয়। সব মিলে এই জন্য আমি বলি যে হচ্ছে 7 থেকে 8 মাস। তো এই যে 7 থেকে 8 মাস যে সময়ে আমরা লার্নারদেরকে শেখাচ্ছি, বা তোমাদের যে ফ্রন্ট এন্ডের ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কোর্সটা, এটা কত মাসের? এটা শুরুতে 4 মাসের ছিল, বাট এই যে দেশের কারণে, বন্যার কারণে সবকিছু মিলে বেড়ে 6 মাস হয়ে গেছে এখন। 6 মাস। তোমাদের এস্টিমেটেড টাইমটা হচ্ছে 4 থেকে 5 মাস আমি যদি ধরে নিই। তাহলে আমরা এই 4 থেকে 5 মাস সময়ে কি একদম সিনিয়র ডেভেলপার বানায় কাউকে ছেড়ে দেই? এটা কি আদৌ সম্ভব না? আদৌ আমাদের দ্বারা পসিবল না। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ট্যাগলাইন শুনেছি যে 0 থেকে সিনিয়র ডেভেলপার, একটা কোর্স করে কি কেউ সিনিয়র ডেভেলপার হতে পারে? ইজ ইট পসিবল? কখনোই না, কখনোই না। একটা কোর্স করে না একজন ডেভেলপার ইমিডিয়েটলি কখনোই সিনিয়র ডেভেলপার হতে পারে না। সিনিয়র ডেভেলপার কোনো স্ট্যাক না, সিনিয়র ডেভেলপার কোনো কিছু শেখে না। সিনিয়র ডেভেলপার প্র্যাকটিস, সিনিয়র ডেভেলপার এক্সপেরিয়েন্স।
এই দুইটা জিনিস যারা আছে সেই সিনিয়র ডেভেলপার। এক্সপিরিয়েন্স এন্ড যত বেশি রিসোর্সেস এন্ড যত বেশি অ্যাবিলিটি ক্রিয়েট করতে পারবে তখনই সে সিনিয়র ডেভেলপার হতে পারবে। আচ্ছা, আমরা আশা করি প্রসেস এই প্রশ্নের উত্তরটা এবং এই কনফিউশনটা অনেক লার্নারদের ভেতরে আছে যে আমি কোর্স করে সিনিয়র ডেভেলপার হতে পারবো কিনা। এটা আশা করি ঈশানের এই প্রশ্নটা থেকে, এই উত্তরটা থেকে আমরা একেবারেই ক্লিয়ার করতে পেরেছি। আমরা আসো আরো কিছু কনফিউশন ক্লিয়ার করি। এগুলো আসলে জানো জাতীয় কনফিউশন ঈশান ভাই, এগুলো হচ্ছে জাতীয় কনফিউশন। এই কনফিউশন গুলো হয় কি, প্রতিদিন দেখা যাচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপে লার্নারদের সাথে কমিউনিকেট করি, মেসেঞ্জারে কমিউনিকেট করি, কমেন্টসে কমিউনিকেট করি, অনেকের সঙ্গে ফোনে কথা হয়। বিশেষ করে আমার শুক্রবার নামাজের পরে অন্তত সিরিয়ালি 15 থেকে 20 জনের সঙ্গে আমার ফোনে কথা হয় শুধুমাত্র। কারণ সারা সপ্তাহে যে ফোন কলগুলো আসে, যেগুলো আমি ধরতে পারি না, কথা বলতে পারি না, ওইগুলোকে আমি লিস্ট ডাউন করে রাখি। একদম শুক্রবার নামাজের পরে আমি সিরিয়ালি সবার সঙ্গে আমার কথা হয়। তো এই সমস্যাগুলো যেগুলো আমি তোমার সামনে উপস্থাপন করতেছি, তুমি বলতে পারো যে লার্নারদের পক্ষ হয়ে, কারণ লার্নাররা অনেক সময় গুছিয়ে যে বলবে ওই অবস্থায় কিন্তু থাকে না। আবার এই মুহূর্তে আমাদেরকে 130 জন শুনছে, এই 130 জন যারা শুনছে, আমি তাদের পক্ষ হয়ে তোমাকে আরো একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে কোর্স করে কি আমি অ্যাডভান্স ডেভেলপার হতে পারি? কখনোই না। কোর্স করে না অ্যাডভান্স ডেভেলপার হতে পারবো, না আমরা সিনিয়র ডেভেলপার হতে পারবো, না প্রো ডেভেলপার হতে পারবো। কোর্স করে শুধুমাত্র আমরা একটা নলেজ গেইন করতে পারবো, একটা জার্নি শুরু করতে পারবো, একটা পথ চিনবো, যে পথটা অনুযায়ী আমাদেরকে বছরের পর বছর পরিশ্রম করতে হবে, এক্সপিরিয়েন্স গেদার করতে হবে, কাজ করতে হবে। দেন এই ফিল্ডে যখন আমরা প্রতিনিয়ত কাজ করতে থাকবো 4, 5, 7, 10 বছর, তখন আমরা নিজেদেরকে সিনিয়র ডেভেলপার বলতে পারবো। অ্যাটলিস্ট সর্বনিম্ন যে এক ফিল্ডে 6 থেকে 10 বছর কাজ করছে সে অ্যাডভান্স ডেভেলপার বা প্রো ডেভেলপার ওকে বলা যেতে পারে, বা সিনিয়র ডেভেলপার বলা যেতে পারে। আচ্ছা, এই জায়গাতে যদি আমরা আরো একটা কনফিউশন লার্নারদের একেবারে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে এই টার্মসটা কিন্তু সবসময় আমরা শুনি আমাদের কোর্সে বলো বা আমাদের বিভিন্ন ইয়াতে বলো যে ভাই আপনার কোর্সটা কি বিগিনার টু অ্যাডভান্স। এই যে লার্নারদের ভেতর এই মেসেজটা গেল কিভাবে? আমরা তো এই মেসেজটা আমার পক্ষ থেকে বলো বা তোমার পক্ষ থেকে বলো বা নাইমের পক্ষ থেকে বলো বা আনিসুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে বলো, আমাদের কারো পক্ষ থেকে এরকম মেসেজ যাওয়ার কোনো সম্ভাবনা নাই যে আমরা কখনো কোথাও ভুলেও বলেছি যে আমার এই কোর্সটা করে তুমি বিগিনার টু অ্যাডভান্স হয়ে যাবা, বিগিনার টু এক্সপার্ট হয়ে যাবা। তাহলে এই যে ভাইরাসটা, এই ভাইরাসটা আসলোটা কোথায় থেকে ভাই? তোমার কাছে কি মনে হয় যে এইটার উৎপত্তি কোথায়? আমি এটার উৎপত্তি খুঁজে পাই না। আচ্ছা, আমি যতটুকু রিসার্চ করছি এই বিষয়টা সম্পর্কে, মোটামুটি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটরই আছে, আমি নাম নিচ্ছি না, তারা শুধুমাত্র মানে কোর্স বিক্রির জন্য বলেন বা ফেমাস হওয়ার জন্য বলেন বা নিজেকে হাইপ ক্রিয়েট করার জন্য বলেন, এই জিনিসটা বলে থাকে যে আমার কোর্স করলে বা আমার ভিডিও দেখলে তুমি রাতারাতি সিনিয়র ডেভেলপার হয়ে যাবা বা তুমি বেসিক থেকে অ্যাডভান্স শিখে ফেলবা। এটা তাদের এটা মন গড়া কথা হতে পারে বা তাদের বিশ্বাস হতে পারে, বাট একটা কোর্স থেকে বা নির্দিষ্ট কোনো রিসোর্স থেকে কোনো দিনও সিনিয়র ডেভেলপার বা একদম অ্যাডভান্স পর্যন্ত শেখা যায় না। অনেকেই বলে যে এই জাভাস্ক্রিপ্ট বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। আসলে কি একটা ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্স পর্যন্ত যাওয়া যায়? একটা ল্যাঙ্গুয়েজে যত জিনিস থাকে, যে জাভাস্ক্রিপ্ট বানাইছে বা যারা এই বিষয়টা নিয়ে কাজ করছে তারাও কিন্তু ভুলে যায় যে আমি এই ল্যাঙ্গুয়েজে কত কিছু বানাইছি। কারণ একটা ল্যাঙ্গুয়েজে এত এত জিনিস আছে, তারা নিজেরাই ভুলে যায় যে আমি কি বানাইছি। তাহলে এই যে আমরা যারা শিখি লার্নার পুস্কা পোলাপান, আমরা তো সে 30%ও জানি না, 40%ও জানি না, তাহলে অ্যাডভান্স পর্যন্ত কেমনে গেলাম? আমরা এটা বলতে পারি যে আমরা যে জিনিসগুলো শেখাচ্ছি সেই জিনিসগুলো মেইন ফান্ডামেন্টাল, যে জিনিসগুলো শেখাচ্ছি এই জিনিসগুলো দিয়ে আপনি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত যাইতে পারবেন, নিজের কাজটা শুরু করতে পারবেন, জার্নিটা স্টার্ট করতে পারবেন। এটা আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে এরকম বলতে পারি না আমরা। সো জার্নিটা শুরু করতে পারি বা ইন্টারমিডিয়েট লেভেলে যাইতে পারি, এইটা বললে ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় আমরা লার্নারদের আরেকটা কনফিউশন ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তুমিও প্রোগ্রামিং শেখার পরে ক্যারিয়ার শুরু করেছো, আমিও শুরু করেছি, সবাই আমরা কমিউনিটিতে যারা আমরা কন্ট্রিবিউশন করছি, ভিডিও বানাচ্ছি, প্রতিনিয়ত কথা বলছি, আমাদের কারোই কিন্তু এই ভিডিও বানানোটা আসলে প্রাইমারি কোনো পেশা না, না তোমার না আমার, কারোই না। আমরা আমাদের ভালো লাগা থেকে টিচিং এ চলে আসছি, আমাদের ভালো লাগা থেকে আমরা ভিডিও বানাচ্ছি, পড়াচ্ছি। তুমি বলতে পারো যে এটা টোটালি আমাদের একটা ভালো লাগা। এটা তোমার ক্ষেত্রেও বিষয়টা সম্ভবত তাই, আমার ক্ষেত্রেও তাই, এবং যারা কমিউনিটিতে আমরা কন্ট্রিবিউশন করছি সবার ক্ষেত্রে বিষয়টা তাই, যে আমাদের দেখা যাচ্ছে যে সারাদিন নিজেদের কাজকর্ম চাকরি বাকরি করে এসে তারপরে আমরা লার্নারদেরকে শেখাচ্ছি। আমরা যখন আমাদের ক্যারিয়ারটা শুরু করি তখন কি আমরা অ্যাডভান্স হয়ে তারপরে ক্যারিয়ারটা শুরু করেছিলাম?
একদমই না, একদম যখন আমরা যদি এই জায়গাটাকে আমরা বলি যদি যে 0 টু অ্যাডভান্স, যদি আমি বলি 0 থেকে 10, 0 টু অ্যাডভান্স আমি যদি বলি 0 থেকে 10, তাহলে তুমি এই 0 থেকে 10-এর ভিতরে কতটুকু গিয়ে তোমার ক্যারিয়ারটা শুরু করেছিলা? জাস্ট আমরা যদি লার্নারদেরকে একটা অ্যাজাম্পশন দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, সো এই জার্নিটা মানে যখন চলমান থাকে, যখন আমি শিখি, এটা বোঝা খুবই টাফ হয়ে যায়। মানে আমি কতটুকু শিখতে পারছি বা আমি এখন কাজ শুরু করতে পারবো কিনা, এই জিনিসটা বোঝা খুবই টাফ। বাট যখন কাজ শুরু করব, আলটিমেটলি যখন আমরা বেঁধে যাব বা কাজ সাকসেসফুলি এক্সিকিউশন করতে পারবো না, তখন আস্তে আস্তে বুঝতে পারবো যে আমাদের এই জায়গাতে গ্যাপ আছে। সো আমি যখন কাজ শুরু করছিলাম ওই টাইমটাতে আমি বুঝতে পারি নাই যে আমি কতটুকু শিখছি, বাট ধাক্কা খেয়ে খেয়ে যখন আমি নতুন জিনিস শিখতেছিলাম তখন বুঝতে পারছি যে আমি যখন কাজ শুরু করছি এটা অনেক আর্লিয়ার স্টেজ ছিল, তখন ওই প্রসেসটাকে আমি অ্যাটলিস্ট 5 বা 6 ধরতে পারি, 5 বা 6 ম্যাক্সিমাম ধরতে পারি, 3 বা 4 এটা হতে পারে। সো এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ যখন শেখা অবস্থায় থাকি তখন বলা সম্ভব হয় না যে কততম স্টেজে আমি ছিলাম। বাট এতটুকু বলতে পারি যে আমি নিজে নিজে ওয়েবসাইট বানাইতে পারতাম, রিকোয়ারমেন্ট বুঝতাম, বাট নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে আমার সমস্যা হচ্ছিল। স্টেজ 3 বা 4 ওই টাইমটা ছিল যখন আমি শেখা শুরু করে কাজটা শুরু করি, মানে বুঝতে সমস্যা হচ্ছিল। ওই টাইমটাতে আমি কাজ করতে করতে এইটা ইউটিলাইজ করছি যে এটা স্বাভাবিক, আমি যেহেতু জুনিয়র ডেভেলপার, আমার বুঝতে বুঝতেই শিখতে হবে, ভুল করতে করতেই শিখতে হবে। তখন আমি যখন এই জিনিসটা মেনে নিয়েছি, তখন আমার স্টেজ 4 থেকে 5, 5 থেকে 6 এইভাবে আমি আস্তে আস্তে উপর দিকে যাইতে পারছি। আচ্ছা, আমরা যখন আমাদের কোর্সগুলোকে যখন ডিজাইন করি, সে আমার মার্নেস্ট্যাক ব্যাচ 8 এর ক্লাস শুরু হচ্ছে 26 তারিখ থেকে, এই মাসের 26 তারিখ থেকে, আর 10 দিন পর থেকে শুরু হচ্ছে। তোমার অলরেডি ব্যাচ 1, 2, 3 রানিং চলতেছে। আমরা যখন আমাদের কোর্সগুলোকে ডিজাইন করি তখন আমরা যেই টপিকগুলো রাখি, যেই মডিউলগুলো রাখি, আমরা কি এটা কনফিডেন্টলি বলতে পারি যে এই মডিউলগুলো যদি কোনো লার্নার শিখে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, নাম্বার 1 যদি শিখে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে, কারণ শিখে যদি ভুলে যায় তাহলে কিন্তু শেষ। শিখে ভুলে গেলে আসলে ওই শেখার কোনো দাম নাই, বা শিখে যদি আমি সেটাকে পরবর্তীতে ইউটিলাইজ না করি তাহলে ওইটার কোনো দাম নাই। আমরা কি কনফিডেন্টলি এটা বলতে পারি যে আমরা যেভাবে আমাদের কারিকুলামটাকে সেট করে রাখি সেটা যদি একজন বিগিনার স্টেপ বাই স্টেপ শিখে এবং প্র্যাকটিস করে তাহলে ইন্ডাস্ট্রিতে অ্যাটলিস্ট কোনো একটা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য বা কোনো একটা রিমোট জব শুরু করার জন্য, বা ধরে নাও যে কোনো একটা লোকাল জব শুরু করার জন্য, এইটা কি তার জন্য যথেষ্ট কি না, যদি সে এটাকে প্র্যাকটিস করে, এটাকে যদি ধরে রাখে? আচ্ছা, আপনার এটা খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন ভাই, কারণ এটা অনেকের কারিকুলামের উপর ডিপেন্ড করে। বাট আমি ওস্তাদের কারিকুলাম, আপনার কারিকুলাম এবং আমার কারিকুলাম যদি ধরি, তাহলে একজন জুনিয়র মানে একদমই বিগিনার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল যাওয়া পর্যন্ত যে জার্নিটা আছে এটা আমার মনে হয় কভার হবে। এন্ড পরবর্তীতে যদি সে আরো 1 মাস 2 মাস সময় দেয়, সময় দিয়ে যদি তারপরে যদি অ্যাপ্লাইং শুরু করে জবের জন্য, ফ্রিল্যান্সিং এর জন্য, তাহলে আমার মনে হয় তাহলে এটা বেস্ট একটা স্টেপ হতে পারে। এন্ড এটা আমাদের যে কারিকুলামটা আমরা শেয়ার করি এটা এরকম ভাবেই সাজানো যে একদম বিগিনিং থেকে শুরু করব, আমরা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাব, ফ্লোটা ধরাই দিব, জার্নিটা শুরু করাই দিব, তাদেরকে পথ চলার স্টেপগুলো দেখাই দিব, তারা স্মুথলি যেন পরবর্তী স্টেপগুলো নিজেরা পার করতে পারে। সো এই বিষয়টা যদি আমরা দেখাই দিই তাহলে এইটার পরে যদি সে প্র্যাকটিস করে অ্যাটলিস্ট 4 থেকে 6 আওয়ার ডেইলি ঠিকঠাক ভাবে ফলো যদি করতে পারে, তাহলে আমার মনে হয় যে 4 থেকে 6 মাসে আমাদের যে কারিকুলামটা আছে এটা তার জার্নিটা শুরু করার জন্য যথেষ্ট। বাট জব পাওয়ার জন্য আরো হয়তো 1 মাস 2 মাস, কারো ক্ষেত্রে 3 মাস 4 মাস সময় লাগতে পারে এক্সট্রা। সো এটা শেখার ক্যাপাবিলিটির উপর এটা ডিপেন্ড করে। সো আমার মনে হয় যে আমরা যদি শুরু করি তাহলে 6 মাস এনাফ শুরু করার জন্য, স্টেপটা দেওয়ার জন্য। এন্ড আমরা যদি ইন্টার্নশিপ পাই বা ফ্রিল্যান্সিং শুরু করি তখন ধাক্কা খাইতে খাইতে অটোমেটিক শিখে যাব। কারণ জুনিয়র ডেভেলপারকে কেউ স্কেলেবল প্রজেক্ট করতে দিবে না, তাদেরকে শেখায় ইন্টার্নশিপে কিন্তু শেখায় বড় করবে। সো প্রসেসটা শুরু করার জন্য, ইন্টার্নশিপ শুরু করার জন্য এনাফ আমার মনে হয়। তারপরেও শেখার স্টেপটা বজায় রাখা উচিত সেই সময়টাই। আচ্ছা, আমরা আমাদের যারা অডিয়েন্স রয়েছেন এতক্ষণ ধরে আমাদেরকে শুনছেন, আশা করি আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আপনাদের যে প্রশ্নগুলো আছে আমরা প্রশ্নগুলো নেওয়া শুরু করব। ইতিমধ্যে আমির হোসেন রোজেল ভাইয়ের কাছ থেকে আমরা আমি বলবো যে খুব দুর্দান্ত একটা প্রশ্ন পেয়েছি। প্রশ্নটাকে আমি কয়েকটা ভাগে ব্রেকডাউন করছি। প্রথম কোশ্চেন সেটা হচ্ছে, কোথাও দেখলাম 4 মাসে ব্লকচেইন ডেভেলপার বানিয়ে দিচ্ছে তারা,
অ্যাকচুয়ালি যদি এরকমটা হয়ে থাকে যে 4 মাসে ওয়েব ডেভেলপার বানিয়ে দিচ্ছে, আসলে কোনো কোর্স 4 মাসে বা 6 মাসে কাউকে ওয়েব ডেভেলপার বানাতে পারে না। বরং তাকে ওয়েব ডেভেলপার হওয়ার জন্য বা ডেভেলপার হওয়ার জন্য যে বিষয়গুলো লাগে, যে বিষয়গুলো প্রয়োজন, সেগুলো শেখাতে পারে, বোঝাতে পারে, প্রশিক্ষণ দিতে পারে, কিন্তু একেবারে ওয়েব ডেভেলপার বানিয়ে দিতে পারে না। এটা আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে দ্যাট ইজ ভেরি মিসলিডিং। এবার আবার এখানে বলা হচ্ছে যে আবার কোথাও কোথাও বলছে যে যারা শেখায় তাদের নিজেদের মার্কেট প্লেসের কোনো অর্ডার নেই, মার্কেট প্লেসে কাজ করে না, তাহলে সে কিভাবে শেখায়? এখন প্রশ্ন হলো, রাব্বিল ভাই সুমিত ভাইয়ের মার্কেট প্লেসে কাজ করে না, তাহলে কি ওনারা শেখাতে পারবেন? আচ্ছা, আমির হোসেন ভাই, এই প্রশ্নের আমি উত্তর দেই। মার্কেট প্লেসে আসলে কাজ করার যেই মানে যে ফ্লোটা, ওই ফ্লোটা নিয়ে সুমিত ভাইও গ্রো হয়নি, আমিও গ্রো হয়নি। আমি যদি এই জায়গায় আসি যে ক্যারিয়ারটা শুরু হয়েছে কোথায় থেকে, আমার ক্যারিয়ারটা শুরুই হয়েছে চাকরি দিয়ে, আমার ক্যারিয়ারটা ফ্রিল্যান্সিং দিয়ে শুরু হয় নাই। আমি যদি বলি আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব কম জানি, খুবই কম জানি আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে। একেবারে দেখা যাচ্ছে যে আপওয়ার্কে বা ফাইবারের যেই মিনিমাম নলেজটুকু, এই মিনিমাম নলেজটুকু আমার ভেতরে যথেষ্ট কম আছে। দ্যাটস ওয়াই আমার কাছে বা সুমিত ভাইয়ের কাছে আপনারা ফ্রিল্যান্সিং নিয়ে বা মার্কেট প্লেস নিয়ে খুব বেশি আলোচনা পাবেন না, কারণ যেই বিষয়টা সম্পর্কে আমরা জানিও না। আর এই জায়গাতে যেটা হচ্ছে, আমাদের কাছ থেকে যারা শিখবে, শিখে হ্যাঁ তারা মার্কেট প্লেসে কাজ করতে পারে, তারা রিমোট জবও করতে পারে, তারা লোকাল জবও করতে পারে। আমাদের কাজটা হচ্ছে তাকে শেখানো, আমাদের কাজটা হচ্ছে শেখানো। এখন ধরেন আপনার স্কুলে কিংবা কলেজে যে শিক্ষক শিখিয়েছে, সেই শিক্ষকের কাছে শিখেই কিন্তু বড় বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, রাইট? কিন্তু তার মানে যে ওই শিক্ষককে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, এটা তো না। আমি এই বিষয়টাকে যদি আরেকটু ছোট করে ক্লিয়ার করে বলি, ধরেন আমার কাছে শিখে কেউ ফ্রিল্যান্সিং এ খুব ভালো করেছে, তার মানে যে আমাকেও ফ্রিল্যান্সার হতে হবে, বিষয়টা এরকম না। শিক্ষকের কাছে পড়ে কোনো স্টুডেন্ট ডাক্তার হবে, কোনো ইঞ্জিনিয়ার হবে, কোনো স্টুডেন্ট গণিতবিদ হবে, কোনো স্টুডেন্ট দেখা যাবে যে গুগলেও চাকরি করতেছে। এখন আমার কাছে পড়ে কেউ যদি গুগলে চাকরি পায়, তার মানে এই না যে গুগলে চাকরি পাওয়ার এবিলিটি আমার থাকতে হবে। স্টুডেন্ট সবসময় লার্নার সবসময় তার টিচারকে ছাড়িয়ে যাবে, সব সময় টিচারকে ছাড়িয়ে যাবে। টিচার হিসেবে প্রত্যেকটা টিচারের এক্সপেকটেশন ওটাই যে আমার লার্নার আমার কাছে শিখে সে যেন আমার থেকে ভালো জায়গাতে যায়। আমি গুগল মাইক্রোসফটে কখনো ভাইভাও দিতে পারি নাই, অনেস্টলি সেইড দ্যাট, কখনোই না। আমি চাই যে আমার স্টুডেন্ট যেন আমার কাছে পড়ে সেখানে যাইতে পারে, এবং রিয়েলিটি কিন্তু সেটাই। দ্যাটস ওয়াই আমি যদি গুগলে চাকরি পাবেন কিভাবে সেটা নিয়ে আলোচনা করি, তার মানে এই না যে আমাকে গুগলে চাকরি করতে হবে। বা আমি যদি কোড ক্যানিয়ন মার্কেট প্লেস নিয়ে কাজ করি, মানে আলোচনা করি, এটা সম্পর্কে যদি লার্নারদেরকে আমি পরামর্শ দেই, তার মানে এই না যে আমাকেও ফাইবারে আমাকে ভালো পোর্টফোলিও থাকতে হবে। টিচিং আর কাজের যে বিষয়টা, এই বিষয়টা টোটালি আলাদা। আপনি অনেক জনকে দেখবেন যারা খুব ভালো কাজ করে, মার্কেট প্লেসে অনেক বড় অ্যাকাউন্ট হোল্ডার, বাট দে আর নট ইন টিচিং। কারণ টিচিং এর এই বিষয়টা টোটালি আমি বলবো যে কাজকর্ম করার থেকেও এই জায়গাটাতে হ্যাসেল অনেক বেশি। নাম্বার ওয়ান, এখানে যেরকম প্রচুর ধৈর্যের প্রয়োজন আছে, এখানে এক্সপ্লেইন করার ক্যাপাবিলিটির প্রয়োজন আছে। এই যে আমি এশানের কথা যদি আমি বলি, ওর কাছ থেকে শিখেও কিন্তু অনেকে দেখা যাবে যে লোকাল জব করছে বা রিমোট জব করছে। তার মানে এহসানকেও যে লোকাল জব করতে হবে, বিষয়টা তো এরকম না। বা এহসান হচ্ছে, ইভেন আমি এখন পর্যন্ত কোনো লোকাল জব করি নাই। আমার জার্নিটা শুরু হয়েছে রিমোট জব আর ফ্রিল্যান্সিং দিয়ে, এই দুইটা দিয়ে। আচ্ছা, এই জায়গায় আমি আরেকটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে আমি আশা করি যে এই কনফিউশনটা সবার ক্লিয়ার হয়ে গেছে। এবং এই জায়গাতে আমি আরো একটা জিনিস কনফিউশনটা ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে আমি সাধারণত এই ধরনের বিষয়গুলো বলি না, মানে কোন লার্নাররা আমার কাছে শিখছে না শিখছে, এটা সাধারণত পাবলিক প্লেসে আমি কখনোই বলি না। আমার কাছে ম্যাক্সিমাম যে লার্নাররা শেখে, ম্যাক্সিমাম তাদের অনেক একটা বড় অংশ হচ্ছে এক্সিস্টিং জব হোল্ডার, অলরেডি তারা জব করে। এবং এমনও লার্নার রয়েছে যারা আমার থেকেও সিনিয়র পজিশনে জব করে, আমার থেকেও সিনিয়র। এবং রিসেন্টলি আমার কয়েকজনের সঙ্গে আমি পরিচিত হয়েছি, তারাই আমাকে ফোন দিয়েছিল যারা অলরেডি বিএসসি কমপ্লিট করে দেশের বাইরে, এমএসসি কমপ্লিট করে পিএইচডি হোল্ডার। বাট আমরা কিন্তু এই ইনফরমেশনগুলো লার্নারদের সামনে শেয়ার করি না,
কারণ এটা সম্পূর্ণ যারা শিখছেন বা যারা আমাদের কোর্সগুলো পারচেস করতেছেন, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত তথ্য, এটা সুরক্ষিত রাখাটাও আমাদের জন্য একটা দায়িত্ব। কারণ আমি হুট করেই বলতে পারি না যে অমুক কোম্পানির সিটিও আমার কাছে শিখতেছে, বা অমুকজন জাপানে পিএইচডি করতে গেছে, পিএইচডি করতে গিয়ে তাকে গিটহাব শিখতে হবে, সে ওই জন্য আমার গিটহাবের কোর্সে এনরোল করছে। এটা কিন্তু আমরা কখনোই বলি না। এখন যেই লার্নার জাপানে গিয়ে পিএইচডি করতেছে, সে শিক্ষা দীক্ষায় বলেন, বুদ্ধি বিবেকে বলেন, আমার থেকেও কিন্তু আপার ডেফিনেটলি। কারণ এমনিতেই তো সে জাপানে স্কলারশিপ নিয়ে গিয়ে পিএইচডি করতেছে না, কিন্তু সেও কিন্তু তার প্রয়োজনে আমার এই কোর্সটা করতেছে, কারণ তার রোল আলাদা, আমার রোল আলাদা। এবং আমি যদি ঈশানের কোর্সের কথাই বলি, এখানে যে ব্যাচ 1 2 3 আছে, এখানে অনেক লার্নার রয়েছে যারা ঈশানের থেকে বয়সে অনেক সিনিয়র, যারা অলরেডি জব হোল্ডার, যারা অলরেডি ঈশানের থেকেও জবে ভালো পজিশনে আছে। লার্নিং জিনিসটা এমন একটা জিনিস, এইটা শেখাইতে গেলে যে আমাকে তার থেকেও বড় কিছু হতে হবে, বিষয়টা এরকম না। আমরা যদি স্কুল কলেজের টিচারের কথা দিয়েই বলি, যে এই যে যারা আমাদেরকে স্কুলে শিখিয়েছেন, যারা আমাদেরকে কলেজে শিখিয়েছেন, আমরা যদি পজিশনের কথা চিন্তা করি, আমরা অ্যাজ এ স্টুডেন্ট হয়তোবা স্কুল কলেজের অনেক টিচারের পজিশনের থেকেও ভালো পজিশন আমরা হোল্ড করি। তো শিক্ষকের কাছ থেকে শিখে লার্নাররা বড় বড় পজিশন হোল্ড করবে এবং শিক্ষককে ছাড়িয়ে যাবে, এটাই হচ্ছে একজন শিক্ষক হিসেবে আমাদের এক্সপেকটেশন। এবং আমি এই জিনিসটা খুবই কনফিডেন্টলি বলতে পারি, ঈশানের কোর্সেও এরকম অনেকেই রয়েছেন। ঈশানকে যদি আমরা এখন ধরি, সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটা লেভেল ক্যালকুলেট করি, আমরা বয়স অনুযায়ী একটা লেভেল ক্যালকুলেট করি, যে বয়সটা এরকম, যে এই বয়সে তার ডেজিগনেশনটা কিরকম হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 1 লেভেল 2 বা লেভেল 3 হবে। ইন্ডাস্ট্রিতে কিন্তু সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এমনকি ম্যানেজার লেভেলও অনেকে আসে শিখতেছে। তো আমাদেরকে করতে হবে কি, এই লার্নিং এর যেই হ্যাবিটটা, এই হ্যাবিটটা আসলে দিস ইজ এ ওপেন হ্যাবিট। এখানে আমিও জুনিয়রদের কাছ থেকে শিখতে পারি, আবার জুনিয়ররাও আমার কাছ থেকে শিখতে পারে। তো আমি আশা করি এখান থেকে আরো অনেকের কনফিউশন দূর হয়ে গেছে, যে সে হচ্ছে রাব্বিল ভাই তো রিমোট জব নিয়ে কথা বলতেছে, তার মানে রাব্বিল ভাইকে রিমোট জব করতে হবে, বিষয়টা তো এমন না। আমার কাছ থেকেই অনেক লার্নার পরে রিমোট জব করতেছে, তার মানে আমাকেও রিমোট জব করতে হবে, বিষয়টা এমন না। আমার কাছ থেকে পড়েই কেউ একজন পিএইচডি হোল্ডার তার পিএইচডিতে তার জিনিসগুলো কাজে লাগাচ্ছে, তার মানে আমাকেও যে পিএইচডি করতে হবে, বিষয়টা তো এমন না। আমাদের জায়গাটা হচ্ছে লার্নিং। এখন এই লার্নিংটাকে এক একজন এক একভাবে কাজে লাগাচ্ছে, কেউ ফ্রিল্যান্সিং এ কাজে লাগাচ্ছে, কেউ রিমোট জবে কাজে লাগাচ্ছে, কেউ লোকাল জবে কাজে লাগাচ্ছে। তার মানে এই না যে আমাকে পোর্টফোলিও থাকতে হবে। তবে হ্যাঁ, আমি এই জায়গায় একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে আমি কখনোই ফ্রিল্যান্সার ছিলাম না, আমি কখনো ট্রাইও করি নাই। শুধু লার্নারদেরকে শেখানোর জন্য কোড ক্যানিয়নে আমি নিজেই অ্যাকাউন্ট খুলছি, কারণ লার্নারদেরকে শেখাইতে গেলে মাঝে মধ্যে নিজেকেও জিনিসটা এক্সপ্লোর করতে হয়, এবং সেইখানে আমি নিজেই প্রজেক্ট অ্যাপ্রুভ করাইছি, আবার সেখান থেকে একটা সেলও আসছে। তো দেখেন, লার্নারদেরকে শেখানোর জন্য মার্কেট প্লেসে আমি অ্যাকাউন্ট খুলেছি, আমি একটা ছোট্ট প্রোফাইল তৈরি করেছি, যাতে করে লার্নারদেরকে আমি এক্সপ্লেইন করতে পারি যে কি, কেন, কিভাবে। তার মানে এই না যে ওই পোর্টফোলিওটা নিয়ে আমাকে অনেক বড় কিছু করতে হবে, কারণ যেহেতু ওইটা আমার প্রাইমারি কোনো পেশা না। আমরা নিচের দিকে প্রশ্নের দিকে আসি। আমজাদ হোসেন ওমর ভাই, আমি প্রশ্ন আর না নেই, কারণ আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাস। আমি ঠিক আছে, জাস্ট আপনি জন্য জয়েন করছি, না হলে অন্য কেউ বললে কখনোই জয়েন করতাম না। ওকে ঈশান, থ্যাংক ইউ। ওকে, এক্সট্রিমলি সরি। ইনশাআল্লাহ আপনার সাথে আবার আড্ডা দিব। ওকে, আমি ঠিক আছে, ইউ ক্যান লিভ। যদি ওস্তাদ টিমকে বলছিলাম যে 1 ঘন্টা যদি আরো আগে নেওয়া যেত, বা আগের দিন নেওয়া যেত, বা পরের দিন নেওয়া যেত, আমি 2 ঘন্টা সময় দিতে পারতাম, সমস্যা ছিল। ওকে ঈশান, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই। আমি হচ্ছে এখন যেটা করি, আমাদের লার্নারদের অনেক প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা সামনের দিকে যাই। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো সেগমেন্টে, নেক্সট কোনো টপিকে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা, আল্লাহ। ওকে, এখন আমরা একটু আমাদের যে লার্নাররা রয়েছেন, লার্নারদের বিভিন্ন কোশ্চেন রয়েছেন, আমরা কোশ্চেনের উত্তরগুলো নিয়ে নেই। আমির হোসেন রোজেল ভাই বলেছেন, একদম ঠিক বলেছেন ভাই, কিন্তু আপনার একজন ছাত্র যদি ফ্রিল্যান্সিং এ সফল হন কিংবা গুগলে জব করেন, আর আপনি যদি এইটাকে সাকসেস স্টোরি হিসেবে দেখিয়ে অন্যদের কোর্সে ভর্তি করতে উৎসাহিত করেন, তাহলে এটা কি মিসলিডিং করা হবে না? আচ্ছা, এই জায়গাতে যেটা আমি বলি সেটা হচ্ছে যে দিস ইজ নট মিসলিডিং। এই কারণেই নয়, কেননা একজন টিচার হিসেবে একজন লার্নারের কাছ থেকে আরেকজন লার্নার উৎসাহিত করাটাকে আমি মনে করি বেশি পজিটিভ। যে আমার কোনো একজন লার্নার সে গুগলে জব পেয়েছে, এটা
নিঃসন্দেহে অ্যাজ এ টিচার হিসেবে আমার গর্বের একটা বিষয়। এটা নিঃসন্দেহে যেই শিক্ষকই হোক, সেটা আমি হই বা অন্য কোনো শিক্ষক হোক, যেরকম প্রোগ্রামিং হিরোর একজন স্টুডেন্ট কিছুদিন আগেই আন্তর্জাতিক একটা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন, আপনারা অনেকেই জানেন। ডেফিনেটলি এটা টিচার হিসেবে, প্ল্যাটফর্ম হিসেবে ঝংকার ভাইয়ের এটা একটা অবশ্যই তার নিজের একটা গর্বের বিষয়, নিজের একটা পাওয়ার বিষয়। তো আমরা যদি এত পরিশ্রম করে পড়াইতে পারি, তাহলে কেন আমরা সাকসেস স্টোরি শেয়ার করতে পারি না? কারণ স্টুডেন্টের সাকসেস মানে তো আমার সাকসেস। আমরা কখনোই লার্নারদের সাকসেসকে আলাদাভাবে দেখি না যে ওইটা লার্নারদের সাকসেস, এটা আমার সাকসেস নয়। একটা স্টুডেন্ট যখন কোনো একটা ভালো জায়গায় জব পায়, কোনো একটা ভালো কিছু করে, ডেফিনেটলি অ্যাজ এ টিচার হিসেবে আমাদের অনেক ভালো লাগা কাজ করে। তো আমরা আমাদের ভালো লাগাটাকে ডেফিনেটলি এক্সপ্রেস করতে পারি, কিন্তু সেইটাকে পুঁজি করে আমরা বলতে পারি না যে তুমি আমার কোর্স করলেই গুগলে চাকরি পাবা। এটা বলাটা ডেফিনেটলি মিসলিডিং আমির হোসেন রিজল ভাই। আবার কোনো একজন লার্নার চাকরি পেয়েছে, তাকে দেখিয়ে আমি কখনোই আমার এটা বলতে পারি না যে আমার কাছে পড়লেই তুমি চাকরি পাবা। যদি এই এক্সপ্রেশনটা বা এই অভিব্যক্তিটা এরকম হয় যে আমি লার্নারদের সাকসেসকে পুঁজি করে বলতেছি যে তুমি আমার কাছে পড়ো তাহলে তুমি সাকসেস হবা, তুমি আমার কাছে কোর্স করো তাহলে তুমি গুগলে জব পাবা, তুমি আমার কাছে পড়ো তাহলে তুমি পৃথিবী সেরা হবা, আদারওয়াইজ তুমি হবা না। যদি বিষয়টা এরকম ডিরেক্টলি হয়, তাহলে আমি বলবো ডিরেক্টলি দ্যাট ইজ এ মিসলিডিং ইনফরমেশন এবং যারা লার্নার আছে তাদেরকে মিসগাইড করা। বরং বিষয়টা যদি এমন হয় যে অ্যাজ এ টিচার হিসেবে আমি আমার অভিপ্রায় বা আমার অনুভূতি শেয়ার করছি, সেটা ডেফিনেটলি হতে হবে শুধুমাত্র আমার ভালো লাগা, আমার অভিপ্রায় বা আমার যেটাকে বলবো স্যাটিসফ্যাকশন, তাহলে এটা ঠিক আছে। কিন্তু এটাকে যদি কোনো বিজনেস পারপাসে ব্যবহার করা হয়, তাহলে আমি ডেফিনেটলি বলবো এটা টোটালি একটা মিসলিডিং, এবং বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির এই কাজটা করা কোনোভাবেই উচিত নয়। কেননা কোনো একজন স্টুডেন্ট আমার কাছে শিখে সে জব পেয়েছে দেখে সবাই পাবে তা তো না। কেউ একজন আমার কাছে শিখে ভালো ফ্রিল্যান্সিং করছে তার মানে সবাই করবে তা তো না। কেউ একজন আমার কাছে শিখে লোকাল জব করছে, সবাই লোকাল জব করবে তা তো না। কেউ রিমোট জব করছে তার মানে সবাই যে করবে তা তো না। সো এই পয়েন্টগুলোকে, যে কোনো একজন স্টুডেন্ট আমার কাছে পড়ে ইন্টার্নশিপ পেয়েছে, সো তোমরা সবাই আমার কাছে আসো পড়তে, এটা যদি আমি বলি তাহলে ডেফিনেটলি এটা একটা মিসলিডিং। আবার যদি এরকম করেও বলি যে কোনো একজন লার্নার আমার কাছে পড়ে সাকসেস হয়েছে তার মানে তোমরা সবাই আসো আমার কাছে পড়ে, তোমরাও সবাই সাকসেস হবা, এটাও আমি বলবো যে কমপ্লিটলি একটা মিসলিডিং। থ্যাংক ইউ আমির হোসেন রোজেল ভাই আপনার প্রশ্নের জন্য। আমি আশা করি যে এই প্রশ্ন থেকে অনেকের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। তবে হ্যাঁ, সাকসেস স্টোরি যদি টিচার তার ভালো লাগা থেকে শেয়ার করে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি, বাট এটাকে বিজনেস পারপাসে বা কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করাটা মোটেও আমি মনে করি যে উচিত না। এখানে আমরা ইলিয়াস আহমেদ ভাই ইউটিউব থেকে বলেছেন, ভাইয়া জাভা স্ক্রিপ্টের ফুল প্লেলিস্ট আছে আপনার? জাভা স্ক্রিপ্টের আমার বিগিনিং লেভেলে আপনার জাভা স্ক্রিপ্টে যা কিছু শেখা দরকার এটার প্লেলিস্ট আপনি আমার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, নাইমের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন, আনিসুল ইসলাম ভাইয়ের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন। বিপ্লব হাসান ভাই বলেছেন, রাব্বিল ভাই ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলেন, মার্ন স্ট্যাক নিয়ে। দেখেন, মার্নের ভেতরে আমরা যে বিষয়গুলো শিখি, মঙ্গোডিবি, এক্সপ্রেস জেএস, রিয়াক্ট জেএস, নোড জেএস, আপনি এই টপিকগুলো যদি শেখেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং বলেন, রিমোট জব বলেন, প্রত্যেকটা জায়গায় এই টপিকের বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে। এবং এই জায়গায় আমি ক্লিয়ার করে বলি, আমি নিজেও কিন্তু ফ্রিল্যান্সার নই। আমার ক্যারিয়ারের শুরুটাই হয়েছে চাকরি দিয়ে, জব দিয়ে। বাট হ্যাঁ, আমি আমার জানাশোনা থেকে বা আমার অবজারভেশন থেকে আপনাকে পরামর্শ দিতে পারি, তার মানে এই না যে আমাকেও ফ্রিল্যান্সার হতে হবে। রেজাউল ইসলাম ভাই বলেছেন, ইয়াং স্টার ঈশানকে খুব ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ রেজাউল ইসলাম ভাই। ঠিক ওহিত নামে একজন বলেছেন, ভাইয়া আমি ভেরিয়েবল ডেটা টাইপ লুপ ইফিলস অ্যারে ইভেন্ট লিসেনার শিখছি, নেক্সট আমি কি কি কনসেপ্ট শিখতে পারি? আপনি আমাদের ফেসবুক গ্রুপ এবং কমিউনিটির সঙ্গে যুক্ত থাকুন। এখানে আপনি কোনটার পরে কোনটা শিখবেন না শিখবেন এই বিষয়গুলো নিয়ে কন্টিনিউয়াসলি আমরা লেখালেখি করছি, কথা বলছি। আশা করি সেখান থেকে আপনারা উপকৃত হবেন। শেখ রাফি ভাই বলেছেন, আই অলওয়েজ ট্রাস্ট রাব্বিল ভাই, রাব্বিল ভাই ইজ এ রোল মডেল ফর মি। থ্যাংক ইউ শেখ রাফি ভাই। রাজু ভাই বলেছেন ইউটিউব থেকে, ভাই আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য জাভা স্ক্রিপ্ট কি ভালো হবে? এই যে ভালো হবে, আমি আশা করি এই প্রশ্নের উত্তরটা আমরা দিতে পেরেছি, যে আপনি যেটাই শেখেন না কেন, আপনি যাই শেখেন না কেন, যেভাবেই শেখেন না কেন, দ্যাট ইজ গ্রেট। আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে শেখেন, আপনি পাইথন ইউজ করেন, জ্যাঙ্গো ইউজ করেন, আপনি সি প্লাস প্লাস, ভাই যেটাই করেন,
কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য আপনি যেটাই ইউজ করেন আপনার সেইটাই লাভ, সেইটাই আপনার জন্য পজিটিভ। এখানে প্রবলেম সলভিং এর জন্য আসলে এই মুহূর্তে এসে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আলাদা করাটা মোটেও উচিত হবে না, যে আমি C++ শিখবো বা আমি এখানে প্রোগ্রামিং এর কোনো দল নাই। দেখেন আমাদের মানুষের ভেতরে হয়তো বা দল আছে, যে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাতি ইসলাম, কেউ হচ্ছে কোনো দলই না। দেখেন মানুষের দল আছে, মানুষের নেতা আছে, মানুষের ভেতরে ভেদাভেদ থাকতে পারে, কিন্তু টেকনোলজির ভেতরে টেকনোলজির কোনো দল নাই। সো আমরা যেন কখনোই একটা টেকনোলজিকে বড় করতে গিয়ে আর একটা টেকনোলজিকে ছোট না করে ফেলি, কারণ টেকনোলজির কোনো দল নাই, টেকনোলজির কোনো ভালোও নাই, টেকনোলজির কোনো মন্দও নাই। টেকনোলজি যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে ভালো, আর যদি আপনি আয়ত্ত করতে না পারেন তাহলে সেটাই আপনার কাছে খারাপ। আমরা নিচের দিকে আসি। ভাইয়া এই সময়ে এসে যদি শুরু করতেন তাহলে কি শিখতেন ফ্লাটার নাকি জাভা স্ক্রিপ্ট, আপনি একজন নন সিএসএ ছাত্র হিসেবে? আমি এই সময়ে এসে যদি শুরু করতাম তাহলে এই জিনিসটা বলা খুবই কঠিন। আমি যখন আমার সময়ে শুরু করেছিলাম, আমি যদি আমার স্টোরিটা একটু বলি, আমি প্রোগ্রামিং শেখা শুরু করেছিলাম সি দিয়ে। আমি সি প্রোগ্রামিং শিখেছিলাম, তারপরে C++ প্রোগ্রামিং শিখেছিলাম, C++ শেখার পরে আমি জাভা শিখেছিলাম। কেননা তখন আমি ওভাবেই গাইড পেয়েছিলাম বড় ভাইদের কাছ থেকে, যে তুমি প্রথমে সি শেখো তারপরে C++ শেখো। এবং সেই সময় কম্পিউটার সায়েন্সের যে সিলেবাসগুলো ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে, সিলেবাসগুলোও কিন্তু এভাবেই সাজানো ছিল, যে শুরুতে সি প্রোগ্রামিং, তারপরে C++ অথবা জাভা। এখনো কিন্তু কম্পিউটার সায়েন্সের যে সিলেবাসগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে আপনি দেখবেন ওভাবে সাজানো আছে। তখন সেইটাকে গাইডেন্স রেখে আমরা সামনের দিকে আগাইতাম। তো সেই সময় আমরা শুরু করেছিলাম হচ্ছে সি প্রোগ্রামিং শিখে। এখন এই মুহূর্তে যদি এসে আমাকে কেউ বলে যে হচ্ছে আপনি নন সিএস হিসেবে কি দিয়ে শুরু করবেন, সেক্ষেত্রে আমি ফ্লাটার নাকি জাভা স্ক্রিপ্ট, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুবই কঠিন। তবে আমি যদি আমার ব্যক্তিগত একটা মতামত দেই, আমি ডার্ট দিয়ে শুরু করতাম, ডার্ট দিয়ে শুরু করতাম। আবার ডার্ট দিয়ে শুরু করতে গিয়ে যদি আমি দেখতাম যে না আমার কাছে ডার্ট ভালো লাগতেছে না, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি জাভা স্ক্রিপ্ট ট্রাই করতাম। মনোব কুমার ভাই, আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আরেকজন প্রশ্ন করেছেন এই লাইভ ইউটিউবে যাবে নাকি? ইয়েস, ইউটিউবে এই লাইভটা যাচ্ছে। উত্তম কুমার ভাই বলেছেন 2-3 বছর লেগে থাকতে হবে। ডেফিনেটলি আমি সবসময় বলি 1 থেকে 1.5 বছর, একেবারে 2-3 বছরও বলি না, বলি 1 থেকে 1.5 বছর খুবই ভালোভাবে লেগে থাকতে হবে। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ইউটিউব থেকে ভাইয়া বলেছেন, রাজু ভাইয়া বলেছেন যে আমি সবসময় প্রতিদিন প্রতিটা মুহূর্তে মনে হয় আমি ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার এবং একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। এই একটা সমস্যা আমাকে শেষ করে দিচ্ছে, আমার কোনো দিকে যাওয়া উচিত এখন? দেখেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরই একটা অংশ বা একটা ভাগ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারই একটা ভাগ হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা জেনেরিক একটা গ্রুপ অফ নেম, তার ভেতরে ওয়েব ডেভেলপার একটা ক্যাটাগরি, অ্যাপ ডেভেলপার একটা ক্যাটাগরি। সো আপনি যে কোনো একদিকে যেতে পারেন, আপনার এটা নিয়ে আমি আশা করি ফার্দার কোনো কনফিউশনের দিকে যাওয়ারই দরকার নেই। প্রিন্স জুয়েল ভাই ফেসবুক থেকে বলেছেন, স্যার ব্যাকএন্ড নিয়ে অ্যাডভান্স পর্যন্ত যেতে কতদিন সময় লাগতে পারে, এনি আইডিয়া? একজন অ্যাডভান্স ডেভেলপার হতে গেলে আমি রেকমেন্ড করি অলমোস্ট আপনার 2-3 বছরের একটা কাজকর্ম করার অভিজ্ঞতা আপনার থাকা প্রয়োজন। খায়রুল কবির ভাই বলেছেন, রাব্বিল ভাই আমার অনেক প্রিয় একজন মানুষ, আমি রুয়েটের বঙ্গবন্ধু হলে অনেকদিন ছিলাম। থ্যাংক ইউ খায়রুল কবির ভাই, থ্যাংক ইউ। বাট দুর্ভাগ্যজনকভাবে রুয়েটের হলে আমার 4 মাস কি 3 মাস থাকা হয়েছিল, শহীদুল ইসলাম হলে আমি সম্ভবত 4 মাস কি 3 মাস থেকেছিলাম। এছাড়া আমার রুয়েটের যে পুরো জার্নি ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার আমি হলে কখনো ছিলাম না। তো আমি হল মিস করি। তবে হ্যাঁ, মাঝে মধ্যে ডেফিনেটলি হলের ডাইনিং এ খাওয়ার জন্য যেতাম, আড্ডা মারার জন্য যেতাম, বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য যেতাম। আমরা নিচের দিকে আসি। জুলফিকার মাহবুব ভাই বলেছেন, এহসান ভাইয়ের ক্লাসের জন্য দেখতে আসলাম, চলে আসেন। আচ্ছা, জুলফিকার মাহবুব ভাই এহসানকে লাইভ থেকে ডেকে নিয়ে গেছেন অলরেডি। আপনাদের এহসান ভাই আপনাদের যে ক্লাস, সেই ক্লাসে জয়েন করে ফেলেছেন। আর ইটস ট্রু দ্যাট আজকে আমার কোনো ক্লাস নাই, এজন্য আমি লাইভটা এখনো কন্টিনিউ করছি। আমার যদি ক্লাস থাকতো হয়তো বা লাইভটা শেষ করে আমাকেও আমার ক্লাসে জয়েন করতে হতো, কেননা প্রতিদিন আমাদের শিডিউল ক্লাস থাকে। এই শিডিউল ক্লাস ধরে ধরে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমরা নেক্সট কোশ্চেনে আসি। তানভীর আহমেদ ভাই বলেছেন, জাভা স্ক্রিপ্ট জীবনের ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে ফিউচারে অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে প্রবলেম হবে কিনা? ডেফিনেটলি নট তানভীর আহমেদ ভাই, ডেফিনেটলি নট।
যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনার জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আইদার হতে পারে সেটা জাভাস্ক্রিপ্ট, আইদার হতে পারে সেটা পাইথন, হতে পারে সেটা পিএইচপি, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আপনার জীবনের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। এর জন্য পরবর্তীতে ফিউচারে আপনাকে সাফার করতে হবে, বা পরবর্তীতে গিয়ে আপনার লার্নিং এর স্কোপ কমে যাবে, বা পরবর্তীতে গিয়ে ভালো কিছু হবে না, বা পরবর্তীতে গিয়ে আপনি আটকে যাবেন, ঠেকে যাবেন। এই সমস্ত কিছুই হচ্ছে টোটালি একটা মিথ। আমি বলবো টোটালি মিথ, টোটালি এটা একটা গুজব একটা। আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শেখেন, তাহলে পরবর্তীতে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে যান, সেখানে আপনার প্রিভিয়াস নলেজ অলওয়েজ আপনাকে হেল্প করবে। নয়ন আহমেদ ভাই বলেছেন, হাউ ডু জাভাস্ক্রিপ্ট ক্লোজার ওয়ার্কস। জাভাস্ক্রিপ্ট ক্লোজার নিয়ে ইউটিউবে আমার একটা সুন্দর ভিডিও আছে, আপনি জাস্ট ইউটিউবে আমার চ্যানেলে যেতে পারেন, সেখানে ভিডিওতে দেখবেন জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে আলোচনা করেছি আমি, সেখানে ক্লোজার নিয়ে আলোচনা করা আছে। মোহাম্মদ জিহাদ ভাই ফেসবুক থেকে বলেছেন, শুধু নোড এক্সপ্রেস মঙ্গোডিবি দিয়ে কি জব পাওয়া সম্ভব? হোয়াই নট, ডেফিনেটলি সম্ভব। আপনি যদি একজন ভালো ব্যাকএন্ড ডেভেলপার হন উইথ এক্সপ্রেস জেএস মঙ্গোডিবি, তাহলে ডেফিনেটলি আপনি একজন ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে জব পেতে পারেন, আপনি মোবাইল অ্যাপ্লিকেশনের রেস্ট এপিআই ডেভেলপার হিসেবে জব পেতে পারেন, আপনি আইওটি ডিভাইসের জন্য ব্যাকএন্ড ডেভেলপার হিসেবে জব পেতে পারেন। সো ওইটা দিয়েও সম্ভব। আর মানুষ সবসময় সবকিছু জেনে বুঝে তারপরে যে জব করতে যায়, বিষয়টা মোটেও তেমন নয়। আপনি কোনো একটা স্কিল নিয়ে বা কোনো একটা সার্টেন নলেজ নিয়ে যখন জবে ঢুকছেন, তখন জবের প্রয়োজনে, কাজের প্রয়োজনে দেখবেন আপনি গ্র্যাজুয়ালি আরো অনেক বিষয় শিখবেন। আলামিন মিয়া ভাই বলেছেন, ভাইয়া কেমন আছেন? আমি মান 7-এর একজন স্টুডেন্ট, এক্সাম উইক চলছে, আপনার ক্লাস মিস করছি, ফ্রাইডে ল্যাপটপ নিয়ে ওয়েট করছি যে কখন ক্লাসটা স্টার্ট হবে, বাট দেখছি এক্সাম উইক। ইয়াস, আপনাদের সাপ্তাহিক পরীক্ষা চলছে এই সময়, এই সপ্তাহে আপনাদের কোনো এক্সাম যেহেতু চলছে, যেহেতু লাইভ ক্লাস নাই। আমি এই জায়গায় একটু বলে দিই, আমাদের মার্নেস্ট্যাক ব্যাচ 8-এর কার্যক্রম শুরু হচ্ছে 26 তারিখ থেকে, আর মাত্র 10 দিন। আমরা যেটা করি, প্রতি 4 মডিউল পর পরে 1 মডিউল আমাদের এক্সাম উইক থাকে। প্রত্যেকটা 4টা মডিউলে লার্নাররা যে বিষয়গুলো শেখে, সেই বিষয়গুলোর উপরে লার্নারদের অ্যাসেসমেন্ট হয়। কাউসার আহমেদ ভাই বলেছেন, গুড অ্যান্ড হেল্পফুল লাইফ, থ্যাংক ইউ। আজগর হোসেন হৃদয় ভাই বলেছেন, রাব্বিল ভাই আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আপনি বলতেন। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, কমপ্লিটেড ফ্রম রুয়েট। আপনি যদি জাস্ট রাব্বিল হাসান লিখে একটু গুগলে সার্চ করেন, আমার সম্পর্কে ইন ডিটেইল আপনি জানতে পারবেন। মাশরুফ আহমেদ ভাই বলেছেন, স্যার নেক্সট জেএস ব্যাকএন্ড কোনটা চাইতে, বাট কমপ্লিট গাইডলাইন পাচ্ছি না। আচ্ছা, নেক্সট জেএস এ ব্যাকএন্ড করতে চাই। আচ্ছা, মাশরুফ আহমেদ ভাই, ইউটিউবে নেক্সট জেএস নিয়ে আমার বেশ কিছু গাইডলাইনমূলক ভিডিও আছে, আশা করি ভিডিওগুলো আপনাকে হেল্প করবে। নয়ন আহমেদ ভাই বলেছেন, হাউ ডাজ জাভাস্ক্রিপ্ট ইভেন্ট ডেলিগেশন ওয়ার্কস, হোয়াই মাইট নট ইনস্টেড অফ অ্যাটাচিং ইভেন্ট লিসেনার ডাইরেক্টলি টু ইচ এলিমেন্ট। আপনার এই প্রশ্নের উত্তরটা প্র্যাকটিক্যালি যদি সম্ভবত আমি এই মুহূর্তে দেখাতাম স্ক্রিন শেয়ার করে। মাইদুল ইসলাম ভাই বলেছেন, শুধু নেক্সট জেএস দিয়ে কি ফ্রিল্যান্সিং করা সম্ভব? দেখেন, আপনি তো শুধু নেক্সট জেএস দিয়ে ফ্রিল্যান্সিং করবেন না, ডিরেক্টলি আপনি নেক্সট জেএস শিখতেও পারবেন না। আপনি ডিরেক্টলি নেক্সট জেএস শিখতেও পারবেন না। ডিরেক্টলি নেক্সট জেএস শেখা, দ্যাট ইজ এ মিথ। আপনি প্রথমে জাভাস্ক্রিপ্ট শিখবেন, জাভাস্ক্রিপ্ট শেখার পরে জাভাস্ক্রিপ্টে যে মডার্ন ফিচার্স গুলো আছে সেইগুলো জানবেন, বুঝবেন, আপনি রিঅ্যাক্ট জেএস শিখবেন, তারপরে হচ্ছে নেক্সট জেএস এর পালা। সো ডিরেক্টলি নেক্সট জেএস আসলে শেখা সম্ভব না। আর নেক্সট জেএস শিখতে গেলে আপনি তার পিছনে যে বিষয়গুলো শিখে আসবেন, সেগুলো ফ্রিল্যান্সিং করার জন্য মোর দেন এনাফ, জব করার জন্য মোর দেন এনাফ। সাইদুর রহমান ভাই ইউটিউব থেকে বলেছেন, এই মুহূর্তে এসে জাভাস্ক্রিপ্ট শেখাটা ভালো হবে নাকি পিএইচপি শেখা ভালো হবে? আবার সেম কনফিউশন ভাই, যে কোনো একটা, আইদার পিএইচপি আইদার জাভাস্ক্রিপ্ট, আপনি যে কোনো একটা শেখেন, যে কোনো একটা দিয়ে ভালো কিছু করেন, এই কামনা রইল। আমি আশা করি আপনাদের অনেক 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 প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, এবং আমাদের যে সার্বিক আলোচনা, এই আলোচনার মধ্য দিয়েও অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন, বিভিন্ন ডাউট আমরা ক্লিয়ার করতে পেরেছি। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো লাইভে, নেক্সট কোনো টপিক নিয়ে, আবারও নতুন কোনো আড্ডায়। আর আসলে আমাদের শেষ বলে শেষ নাই, এজন্য কোনো লাইভেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নেই না। কেন বিদায় নেই না? কারণ আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, তাহলে দেখা হবে আবারও নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো লাইভে। আমাদের শেষ বলে কোনো শেষ নেই। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।